শুরু করছি নিশাচর এর চতুর্থ ও সর্বশেষ পর্ব। মারাত্মক আঠালো কোনো তরলের মতো লাগছে পিঁপড়ের চলমান চাদরকে। হলওয়ে ছেয়ে এগিয়ে আসছে আরো আরো। ওয়াকিটকের বোতাম টিপল কিশোর। মুসা, রবিন, চিৎকার করে বলল সে। পিঁপড়ে, লাখ লাখ পিঁপড়ে গেস্ট হাউসে, জলদি এসো ডক্টর রেনকে নিয়ে। বেডরুমের দরজা দিয়ে ঢুকছে পিঁপড়ে। অবস্থা কি খুব খারাপ? জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, জলদি এসো, আটকা পড়েছি আমি। একটা বিছানায় এসে উঠল কিশোর। এক টানে তুলে আনলো বেড কভারটা, যাতে মেঝে ছুঁয়ে না থাকতে পারে। দলা মোচড়া করে ফেললো বিছানার মাঝখানে। পায়া বেয়ে এমনিতেও উঠবে ওগুলো, তবে চাদর বেয়ে বেশি তাড়াতাড়ি উঠে যেত। যতটা দেরি করানো যায় ততই লাভ। মুসা, রবিন, জলদি এসো। ভেতরে ঢুকে ছড়িয়ে পড়েছে পিঁপড়ে। আরো এগিয়ে এসেছে। রেডিওতে চিৎকার করে সাহায্য চাইল কিশোর। বাইরে কারো পায়ের শব্দ এসে থামল। সর্বনাশ, শোনা গেল রেনের চিৎকার। কিশোর, রবিনের ডাক শোনা গেল। কোথায় তুমি? ঠিক আছো তো? বেডরুমে, প্রায় কঙ্কিয়ে উঠল কিশোর। জলদি এসো। নরিটার কণ্ঠ শুনতে পেল সে। গালাগাল করছে পিঁপড়েকে। তাকে সরে দাঁড়াতে বললেন রেন। বেডরুমের জানালায় থাবা মারছে কেউ। পিঁপড়ের উপর থেকে চোখ সরিয়ে জানালার দিকে তাকালো কিশোর। দেখল গ্রিলের ওপাশে মুসার উদ্বিগ্ন মুখ, তার পাশে রবিন। জানালাটা খোলার চেষ্টা করছে মুসা। আটকে আছে, চেঁচিয়ে বলল কিশোর। মনে হয় রং টং লেগে আটকেছে। নিউম্যান আর রেন এগিয়ে আসতেই সরে তাদেরকে জায়গা করে দিল রবিন আর মুসা। ডক্টরের হাতে একটা পাথর ছুঁড়ে মারলেন জানালার কাঁচ সই করে। ঝনঝন করে ভেঙে গেল কাঁচ। এই ধরো, বলেই একটা টিন কিশোরের দিকে ছুঁড়ে মারলেন তিনি। পোকামাকড় মারার বিষ রয়েছে ওটাতে। ছিটিয়ে দাও, জলদি পথ করে এগিয়ে এসো জানালার কাছে। জানালার পাশে একটা হুড়কো আছে, নিউম্যান বলল। ওটা খুলতে পারলে গ্রিলটা খুলে যাবে, বেরোতে পারবে। বিছানার পায়া বেয়ে উঠতে শুরু করলো পিঁপড়ে। এখনো মেঝেটা পুরোপুরি ভরে যায়নি পিঁপড়েতে। ওষুধ ছিটাতে লাগলো কিশোর। পায়া বেয়ে যেগুলো ওঠার চেষ্টা করছে, প্রথমে ওগুলোকে, তারপর তার নিচের গুলোকে। মরা পিঁপড়ের উপর নেমে পড়ল সে। মড়মড় করে পিষে গেল ওগুলো। শব্দটা শুনলেই কেমন গা গুলিয়ে ওঠে। শিউরে উঠল কিশোর। এক পা এগোচ্ছে, ওষুধ ছিটাচ্ছে, আরেক পা বাড়াচ্ছে, আবার ছিটাচ্ছে। চলে এলো জানালার কাছে। মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঁচে পা পড়ল। হুড়কো, পাগলের মতো খুঁজছে এখন ওটা সে। কোথায় ওটা? হাত তুলে একটা চেস্ট অফ ড্রয়ার দেখালো নিউম্যান। ওটা সরাও, দেয়ালে দেখতে পাবে ওটা। ছোট চেস্টটা ধরে টান দিল কিশোর। পিছলে সরে এলো ওটা, অসংখ্য পিঁপড়েকে পিষে দিয়ে। সহজ হুড়কো। গ্রিলের ফ্রেমের একটা বাড়তি অংশে ছিদ্র করে তার মধ্যে ছিটকিনির মতো এক মাথা বাঁকা এক টুকরো শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। টান দিতেই খুলে চলে এলো। খুলেছে, চিৎকার করে বলল সে। গড, রেন বললেন। তিনি আর নিউম্যান ধরে টানতে কবজার উপর পাল্লা যেমন করে খোলে তেমনি করে খুলে গেল গ্রিলটা। মুহূর্ত পরেই বাইরে ঘাসের ওপর লাফিয়ে পড়ল কিশোর। তার ওপরেই এসে প্রায় বসে পড়ল নরিটা। বাচ্চার ওপর মা মুরগি যেমন করে গিয়ে বসে। জানালার কাছে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে রইলেন রেন। অভিভূত করে দিয়েছে তাকে যেন পিঁপড়েগুলো। বিছানাটা ছেয়ে ফেলেছে একটু আগে কিশোর যেখানে ছিল। দৌড়ে এলো এলিজা ওয়াগনার। গেস্ট হাউসের নরম আলোয় তার মুখ দেখতে পাচ্ছে কিশোর। চোখে মুখে আতঙ্ক। হাতে লাল একটা ক্যান। চোখ মিটমিট করলো কিশোর। বুঝে ফেললো কি করতে এসেছে এলিজা। না না, মিস ওয়াগনার, না, চেঁচিয়ে উঠল কিশোর। সরো, সরে যাও, আমার ধারে কাছেও আসবে না। তীক্ষ্ণ হয়ে উঠেছে এলিজার কণ্ঠ, যেন খুনের নেশায় পেয়ে বসেছে। ক্যানটাকে এমন করে তুলে ধরেছে যেন কিশোর বাধা দিতে এলেই তার উপরেই ছুঁড়ে মারবে। এলিজা, প্লিজ, অনুনয় করে বললেন রেন। আমার পিঁপড়ে ওরা, আমার রিসার্চ, প্লিজ। কানেই তুলল না এলিজা। রেনের দিকে তাকিয়ে ভ্রু কোঁচকাল, যেন ডক্টর হওয়ার একটা বড় সর্বনাশী পিঁপড়ে। টিন থেকে তরল পদার্থ ঢালতে শুরু করলো কটেজের সামনের বারান্দা আর দেয়ালে। পেট্রোলের গন্ধ এসে নাকে লাগলো কিশোরের। খোলা দরজা দিয়ে টিনটা ভেতরে ছুঁড়ে ফেললো এলিজা। লিভিং রুমের ভেতরে যেখানে পিল পিল করছে লক্ষ লক্ষ পিঁপড়ে। সোয়েটারের পকেট থেকে বের করলো অন্য আরেকটা জিনিস। এলিজা, না! লাফ দিয়ে আগে বাড়লেন রেন। ফস করে দেশলাইয়ের কাঠে জেলেই ছুঁড়ে মারল এলিজা।
ফুৎ করে একটা শব্দ হলো। চোখের পলকে আগুন লাফিয়ে উঠল কটেজের সামনের অংশে, ছড়াতে শুরু করলো। লাফিয়ে লাফিয়ে গিয়ে ঢুকে পড়লো লিভিং রুমের ভেতরে। হয়েছে, উন্মাদের মতো চিৎকার করে বলল এলিজা। এইবার হয়েছে, বুঝবে এখন ঠেলা, মূর্খ! ইস, আর সহ্য করতে পারছি না আমি। বলতে বলতে ঘুরে দৌড় মারল পাহাড়ের দিকে। ইস, যদি খালি ট্রাকের লাইসেন্স নম্বরটা রাখতে পারতাম, গুঙিয়ে উঠল মুসা। আমি একটা ছাগল, পারলাম না কেন? কেবিনে যেদিন আগুন লেগেছে তার পরের দিন হেডকোয়ার্টারে বসে রয়েছে তিন গোয়েন্দা। আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা করছে। পুল দেখাশোনার লোক, রবিন বলল। এখন আমরা জানি তার কাজটা কি, আর তাকে খুঁজে বের করাও হয়তো কঠিন কিছু নয়। দরকার নেই, কিশোর বলল। মোসা, তুমি বললে মাত্র কয়েক সেকেন্ড বেহুশ হয়েছিলে, যখন হুঁশ ফিরল দেখলে লোকটা ট্রাকের দিকে দৌড়ে যাচ্ছে। মাথা ঝাঁকালো মুসা। খাদে পড়ে থেমে গেল ট্রাকটা, ওটাতেই চললো লোকটা, খাদ থেকে তুলে চালিয়ে নিয়ে চলে গেল। ব্রেক কাজ করছে কিনা সে ব্যাপারে বিন্দুমাত্র মাথা ঘামাল না। তাহলে আমাদের রহস্যময় পুল মেরামত করার লোকটি কাকতাড়ুয়া নয়, কারণ ওই মুহূর্তে সে তার ট্রাক নিয়ে পালাতেই ব্যস্ত যখন কাকতাড়ুয়াটা ডক্টর রেনহার্ডের ল্যাবরেটরিতে ঢুকেছে। তাহলে কে কাকতাড়ুয়া সাজে? মুসার প্রশ্ন। নিউম্যান দম্পতিকে বাদ রাখা যায়, কিশোর বলল, কারণ কাকতাড়ুয়াটাকে দেখার আগের ক্ষণেও ওদেরকে ওয়াগনার হাউসে দেখেছি আমি। ডক্টর অবশ্য কাল আমাদের সঙ্গে ছিলেন না, কিন্তু অন্য রাতে যখন দেখলাম ওটাকে তখন ছিলেন। বাকি থাকলেন স্টেভেন্স কলিগ, কিন্তু তিনি এ কাজ করবেন বলে মনে হয় না। সামনে ঝুঁকে টেবিলে কনুইয়ের ভর রাখল সে। এখন যে অবস্থা, সারা জীবন আলোচনা করেও এই কেসের সমাধান আমরা করতে পারবো না এভাবে, কারণ খুব বেশি সূত্র নেই আমাদের হাতে। অন্যভাবে চেষ্টা করে দেখা যেতে পারে। হামলার শিকার হলো এলিজা ওয়াগনার, কাকতাড়ুয়ার নজর তারই দিকে। কাল রাতের মানসিক আঘাতটা নিশ্চয়ই এতক্ষণে কাটিয়ে উঠেছে। গিয়ে তাকে এখন কিছু প্রশ্ন করা দরকার। জিজ্ঞেস করতে হবে তাকে এভাবে অস্থির করে দিয়ে কার কি লাভ। আবার খেপে যেতে পারে, হুঁশিয়ার করলে মুসা। মাথা ঝাঁকালো রবিন। নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা তার। তাকে কেউ অপছন্দ করবে এ কথা ভাবলেই আবার রাখবে, কিন্তু অন্তত একটা লোক যে তাকে অপছন্দ করে এ কথা মেনে না নিয়ে পারবে না। কিশোর বলল, কাকতাড়ুয়া, এলিজার সঙ্গে কথা বলতে হবে, চলো। মিনিট কয়েক পরে সাইকেল চালিয়ে কোস্ট হাইওয়েতে চলে এলো তিন গোয়েন্দা। ওয়াগনার হাউসে এসে কলিং বেল বাজালে দরজা খুলে দিল এলিজাই। সবসময় যেমন পরে তেমনি ভাবেই পোশাক পরেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু চেহারা একেবারে রক্তশূন্য, ফ্যাকাশে, চোখের চারপাশে কালি। মিস ওয়াগনার, ভদ্রকণ্ঠে বলল কিশোর, আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে পারবো? যদি বেশি জরুরি হয়। শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। কাল রাতে দমকল বাহিনীর চিফ এসেছিল এখানে, ভীষণ রেগে গেছে আমার উপর। মুখ পাকালো এলিজা। অনেক কথা বলে গেল, বলল ঘরে আগুন না ধরিয়েও পিঁপড়ে মারার নাকি আরো অনেক উপায় আছে। মাথা ঝাঁকালো কিশোর। মুখে কিছু বলল না, দমকল বাহিনীর ফায়ার চিফের সঙ্গে একমত। কাল রাতে ঘুম ভালো হয়নি, এলিজা বলল। মিসেস রোজারিওর শরীরও ভালো ছিল না, পেট ব্যথা করছিল। একা থাকতে কষ্ট হবে ভেবে আমি গিয়ে কিছুক্ষণ থেকেছি তার সঙ্গে। এখনো ওখানেই বসেছিলাম। আমি গিয়ে বরং বসি তার সঙ্গে, প্রস্তাব দিল রবিন। আপনি কিছুক্ষণ ছুটি পাবেন তাহলে। মলিন হাসি হাসলো এলিজা। ভালোই হয়, সিটিং রুমে আছে, দরজায় টোকা দিয়ে ঢুকো। বাড়ির পেছনে মিসেস রোজারিওর ঘরের দিকে চলে গেল রবিন। অন্য দুজনকে নিয়ে লিভিং রুমে চলে এলো এলিজা। নিজের সোফায় বসে ছেলেদেরকে চেয়ার দেখিয়ে দিল। আপনার চেনা জানা মানুষদের সম্পর্কে কথা বলতে চাই, কিশোর বলল। আপনাকে পছন্দ করে না এমন কারো নাম বলতে পারেন? আমাকে অপছন্দ করে? হ্যাঁ। স্টিভেন্স কলিগকে কেমন মনে হয়? কি বলো, তিনি তো আমাদের ঘরের লোক, ছবি ছাড়া আর কিছু বোঝেন না তিনি। তাহলে এখানে যারা কাজ করে তাদের কেউ? নিউম্যানদের কথা জিজ্ঞেস করছো? না, আমরা শিওর হয়ে গেছি নিউম্যান কাকতাড়ুয়া সাজেনি, অন্য কেউ, মালি টালি। আমি জানি হপ্তায় 2 দিন করে আসে ওরা। তারপর রয়েছে পুল মেরামতের লোক, সেও তো নিয়মিতই আসে নাকি?
আসে, কিন্তু আমাকে অপছন্দ করবে কি কারণে? তাকে ভালো মতো চিনি না আমি। ইউসিএলএ এর ছাত্র সে, যত জানি। তরুণ? অবাক হয়েছে কিশোর। নিশ্চয়ই। ভ্রুকুটি করলো কিশোর, নিচের ঠোঁটে চিমটি কাটতে আরম্ভ করলো। বুঝতে পারছি, আর বেশি দিন থাকতে পারবো না এখানে, এলিজা বলল। না পারলে নাই, ইউরোপে চলে যাব আবার। ও হ্যাঁ, কাল রাতে আবার এসেছিল কাকতাড়ুয়া। তার দিকে তাকিয়ে রইল কিশোর আর মুসা। না পারলে নাই, ইউরোপে চলে যাব আবার। ও হ্যাঁ, কাল রাতে আবার এসেছিল কাকতাড়ুয়া। তার দিকে তাকিয়ে রইল কিশোর আর মুসা। মাঝরাতের দিকে, তখন আমি মিসেস রোজারিওর ঘরে, আলো নেভানো। ড্রাইভওয়েতে দেখা গেছে তাকে। একটা ঠেলা ঠেলে নিয়ে চলেছিল গ্যারেজের দিকে। ঠেলা? প্রতিধ্বনি করলো যেন কিশোর। খালি নাকি মাল ছিল? স্তূপ করে রাখা ছিল কি যেন, অন্ধকারে বুঝতে পারিনি। মাটি টাটি হতে পারে। কাউকে ডাকেননি? না, ডাকতে ডাকতে বিরক্ত হয়ে গেছে। কেমন যেন শূন্য মনে হলো তার কণ্ঠস্বর। লোকের কাছে পাগল সেজে লাভ কি, তার চেয়ে চুপচাপ থাকবো, এই ভালো। আমি জানি না আমার বিরুদ্ধে কার এমন ক্ষোভ আছে। হলে খুব পুরনো শত্রুতা হবে, কারণ মাঝখানে বহু বছর লস অ্যাঞ্জেলসে থাকিনি আমি। ডাইনিং রুম আর লিভিং রুমের দরজায় এসে দাঁড়ালো নরিটা। জানালো তার স্বামী রকি বিচ বাজারে যাচ্ছে। জানতে চাইলো এলিজার জন্য কিছু আনতে হবে কিনা। অ্যাসপিরিন, বলে দিল এলিজা। আচ্ছা। চলে গেল নরিটা। উঠে দাঁড়ালো এলিজা। তোমরা কি থাকবে আরো কিছুক্ষণ? থাকলে ভালোই হয়। তোমরা থাকলে বেশ সাহস পাই, নিরাপদ বোধ করি। নিশ্চয়ই থাকবো, কিশোর বলল। আচ্ছা, ডক্টর রেন কোথায়? গেস্ট হাউসটা পড়ে যাওয়ায় গোলা ঘরে ঠাঁই নিয়েছে, হয়তো ওখানেই আছে এখন, বিশ্রাম নিচ্ছে। আমারও বিশ্রাম দরকার, যাই। হলের দিকে রওনা হলো এলিজা। কি ভেবে দাঁড়িয়ে গেল। দেখি, নড়িটাকে নিয়ে যাই, একা যেতে ভয় লাগে। তাই করুন। রান্নাঘরের দিকে চলে গেল এলিজা। একটু পরেই নরিটার আন্তরিক কণ্ঠ কানে এলো দুই গোয়েন্দার। সিঁড়ি বেয়ে দুজন মানুষের উঠে যাওয়ার শব্দ শোনা গেল। সামনের একটা জানালার কাছে এগিয়ে এলো কিশোর। দেখল বড় কালো একটা বুইক গাড়ি চলে যাচ্ছে চ্যাপারাল ক্যানিয়ন ধরে। খুব আস্তে চলছে গাড়িটা। নিউম্যান শহরে যাচ্ছে, জানালো সে। এই সময় সেখানে এসে ঢুকলো রবিন। মিসেস রোজারিও ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ওষুধ খেয়েছেন। খুব কষ্ট পাচ্ছিলেন ব্যথায়। এক মুহূর্ত চুপ করে রইল সে, তারপর বলল, অবাক কাণ্ড বুঝলে, তার হুইল চেয়ারটা ঠেলে নিয়ে চলেছি বেডরুমে দিয়ে আসার জন্যে। মিউজিয়ামে ঝোলানো আসল ভার্মিয়ারটার কথা বললেন তিনি তখন। ঝাড়বাতি দানটার কথাও বললেন। বুঝিয়ে দিলেন কি করে প্রিজমগুলো কাঁপে যখন সিঁড়ির গ্র্যান্ডফাদার ক্লকটা বাজে। তারপর বলল, অবাক কাণ্ড বুঝলে, তার হুইল চেয়ারটা ঠেলে নিয়ে চলেছে বেডরুমে দিয়ে আসার জন্যে। মিউজিয়ামে ঝোলানো আসল ভার্মিয়ারটার কথা বললেন তিনি। ঝাড়বাতি দানটার কথা বললেন। বুঝিয়ে দিলেন কি করে প্রিজমগুলো কাঁপে যখন সিঁড়ির গ্র্যান্ডফাদার ক্লকটা বাজে। তাকিয়ে রয়েছে মুসা। বলেছেন কি করে? তিনি তো সিঁড়ি বেয়েই উঠতে পারেন না, জানলেন কিভাবে? নিশ্চয়ই কলিগ বলেছেন, কিশোর বলল। ওই ঝাড়বাতি দানটা তার খুব পছন্দ। উজ্জ্বল হলো তার চোখ। এই শোনো, এখন মিসেস রোজারিও ঘুমাচ্ছেন। লিজাকে নিয়ে নরিটা গিয়েছে ওপর তলায় উঠে। নিউম্যান চলে গেছে বাজারে। এটাই সুযোগ। অনেক আগেই যা করা উচিত ছিল এখন সেটা সেরে ফেলা দরকার। কি? জানতে চাইল মুসা। বাড়িটা তল্লাশি। নিঃশব্দে কাজ করছে তিন গোয়েন্দা। ওপর তলায় এলিজা আর নরিটা যে জেগে রয়েছে এ কথাটা অবশ্যই মনে রেখেছে। আলমারির ভেতরে, ক্লোজেটের ড্রয়ারে, ক্যাবিনেটের ওপরে সমস্ত জায়গায় খুঁজছে। রান্নাঘর আর ভাঁড়ারের কোনো সূত্র পেল না। কাকতাড়ুয়াটাকে ধরতে যেটা সাহায্য করবে। চাকরদের ছোট সিটিং রুমেও কিছু মিলল না। বাকি রইল ওদের দুটো বেডরুম। একটা ঘরের ক্লোজেটে কিছু ইউনিফর্ম দেখা গেল। কিছু শার্ট প্যান্ট আছে, জ্যাকেট আছে, মোজা আছে, কিন্তু চটের বস্তাও নেই, কালো হ্যাটও নেই, যা পরে কাকতাড়ুয়া সাজা যায়। নিউম্যান যদি কাকতাড়ুয়া নাই হয়ে থাকে, রবিন বলল, এখানে কেন খুঁজতে এসেছি আমরা? কারণ না খোঁজাটা বোকামি, জবাব দিল কিশোর। সব জায়গাতে খুঁজতে হয়, কিছুই বাদ দেওয়া উচিত হবে না।
এখানে কিছু পাওয়ার আশা করছি না, তবুও দেখব, তারপর যাব বেসমেন্টে। বাড়িটা যেমন বিরাট, তার সেলারও তেমনি। কয়েকটা কামরায় ভাগ করা। একটাতে মদ রাখা হয়, একটা হলো ফার্নেস রুম, আর একটা আছে স্টোর রুম, এর একটা ওয়ার্কশপ। আগে আগে চলেছে কিশোর। মিসেস রোজারিওর ঘরের নিচের ঘরটায় চলে এলো। আগের রাতে এই ঘরের দরজা খুলেই লনের লোক বেরোতে দেখেছে সে। ওখানটায় বাইরের মাটি আর বেসমেন্টের মেঝে একই সমতলে। দেখেছ? নরম গলায় বলে হাত তুলে দেখালো কিশোর। সিমেন্টের মেঝেতে টায়ারের দাগ। এখান দিয়ে ঠেলাটা বের করে নিয়ে গেছে কাকতাড়ুয়া। রাবারের চাকা। মাটি বোঝাই করা হয়েছিল। ওই যে দেখো, মাটির ঢেলা পড়ে রয়েছে। কিন্তু এলো কোত্থেকে মাটি? অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে রবিন। চাকার দাগ ধরে এগোলো 3 গোয়েন্দা। দাগের পাশে পড়ে রয়েছে মাটির টুকরো। অনুসরণ করতে অসুবিধে হলো না। সরু একটা করিডোরে এসে ঢুকলো ওরা। অব্যবহৃত একটা স্টোর রুম আর ভারী কাঠের দরজাওয়ালা একটা ঘরের মাঝখান দিয়ে চলে গেছে পথটা। দ্বিতীয় ঘরটার আলো জ্বালল মুসা। ছাতে কিছু পাইপ দেখা গেল, ময়লা লেগে রয়েছে। গোস্ত রাখার ঘর ছিল এক সময়, বলল মুসা। রকি বিচ মার্কেটে কোল্ড রুম দেখেছো না, ওরকম। অতটা বড় না আর কি। একটা বাড়ি ছিল তখন, রবিন বলল। ওয়াগনাররা সবাই যখন থাকতো এখানে। ভাবতে পারো, বাড়ির মধ্যে ব্যক্তিগত কোল্ড স্টোরেজ। সামান্য মাথা ঝাঁকালো কিশোর, তবে রবিনের কথায় বিশেষ কান দিল না। সন্তুষ্ট দেখাচ্ছে তাকে, যেন যা খুঁজতে এসেছিল পেয়ে গেছে। হাত তুলে করিডোরের শেষ প্রান্ত দেখিয়ে বলল, মাটি এসেছে ওখান থেকে। রবিন আর মুসাও তাকালো। করিডোরের শেষ মাথায় সিমেন্টের দেয়াল থাকার কথা, যেখানে সবখানেই যেরকম আছে সেরকম কিছু নেই। তার জায়গায় যেন হাঁ করে রয়েছে কালো একটা ফোকর। খাইছে, ফিসফিস করে বলল মুসা। সুড়ঙ্গ। পকেট থেকে টর্চ বের করলো কিশোর। রান্নাঘরের ড্রয়ারে পেয়েছি, বলল সে। ভাবলাম কাজে লাগতে পারে, তাই নিয়ে এসেছি। আলো ফেলল সুড়ঙ্গে। বাবা রে, বলে উঠল রবিন। কাঠের বিম পর্যন্ত লাগিয়ে দিয়েছে ছাতে, যাতে ধসে না পড়তে পারে। প্রচুর খেটেছে। খনির সুড়ঙ্গের মতো, মুসা বলল। তাহলে কাকতাড়ুয়া মিয়ায় এই কাজেই ব্যস্ত। কিন্তু কিন্তু থেমে গেল সে। কিন্তু কেন এরকম একটা কাজ করলো? কিশোর বলল। বোঝা যাচ্ছে না, তাই না? আরেকজনের বাড়ির নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়া, ধরা পড়ে যেতে পারত, অচেনা হলে। তার মানে এ বাড়িরই কেউ, অনুমান করল মুসা। সে নিজে হয়তো কাকতাড়ুয়া নয়, তবে ওটার সঙ্গে হাত মিলিয়েছে নিউম্যানেরা। নজরটা তো ওদের দিকেই যায়, কিশোর বলল। এই সুড়ঙ্গ কোথায় গেছে আন্দাজ করতে পারছি। দেয়ালটার দিকে তাকিয়ে রয়েছে রবিন। বাড়ির এক পাশে রাস্তার দিকে মুখ করে রয়েছে ওটা। রাস্তার নিচ দিয়ে মসবি হাউসে চলে গেছে সুড়ঙ্গটা, বলল সে ফিসফিস করে। মসবি মিউজিয়ামে ঢোকার প্ল্যান করেছে কেউ। চলোই না দেখি। ভেতরে ঢুকে পড়ল কিশোর। ডানে বাঁয়ে আলো ফেলছে। পেছনে ঢুকলো 2 সহকারী গোয়েন্দা। কারো মুখে কথা নেই। নরম মাটিতে জুতোর শব্দ হচ্ছে না। যতই এগোচ্ছে এক ধরনের ভেজা ভেজা গন্ধ বাড়ছে বাতাসে। পথ যেন আর ফুরাই না। অন্ধকার সুড়ঙ্গ ধরে যেন কয়েক যুগ চলার পর থেমে গেল কিশোর। থামতেই হলো, কারণ সামনে পথরোধ করে দাঁড়িয়ে আছে সিমেন্টের দেয়াল। ছুঁয়ে দেখল ওটা। কিল মেরে দেখল নিরেট। মসবি হাউসের বেসমেন্ট, ফিসফিসিয়ে বলল সে। মিউজিয়ামের এই একটি মাত্র দিকে পাহারা নেই, তবে বার্গলার অ্যালার্ম সব জায়গায় আছে। রবিন আর মুসা দুজনেই মাথা ঝাঁকালো। টর্চটা রবিনের হাতে তুলে দিল কিশোর। ঘুরল 3 জনেই। ফেরার পথে এবার আগে আগে রইল রবিন। মুসা আগের মতোই মাঝখানে, কিশোর সবার পেছনে। অবিশ্বাস্য, ওয়াগনার হাউসের বেসমেন্টে ফিরে এসে বলে উঠল মুসা। এই সুড়ঙ্গ খুঁড়তে নিশ্চয়ই অনেক দিন লেগেছে, কয়েক মাস। এখন আমরা জানি, কিশোর বলল। এলিজাকে কেন ভয় দেখিয়ে তাড়াতে চাইছে কাকতাড়ুয়া। ওটার ভয় যে কোনো সময় বেসমেন্টে ঢুকে সুড়ঙ্গটা দেখে ফেলতে পারে সে, কিংবা রাতের বেলায় জানালার বাইরে চোখ পড়লে কিছু দেখে ফেলতে পারে। সর্বক্ষণ তো আর হুঁশিয়ার থাকতে পারবে না কাকতাড়ুয়া। টর্চ নিভিয়ে দিল রবিন। করিডোর ধরে সিঁড়ির দিকে চলল 3 গোয়েন্দা। আর একটা ব্যাপার বুঝতে পারছি এখন,
আবার বলল কিশোর। রকি বিচে বাজার করতে যাওয়ার সময় এত আস্তে গাড়ি চালাচ্ছিল কেন ব্রড? মাটিতে বোঝাই ছিল গাড়িটা, সুড়ঙ্গের মাটি ঠেলা গাড়িতে করে নিয়ে গিয়ে ভরে রেখেছিল গাড়িতে, সেগুলোই ফেলতে গেছে। বাড়ির কাছাকাছি ফেললে লোকের নজরে পড়ে যাবে, এই ভয়ে সরিয়ে নিয়ে গেছে। পরিত্যক্ত কোল্ড স্টোরেজের কাছে এসে থমকে দাঁড়ালো মুসা। নাক উঁচু করে বাতাস শুঁকতে লাগলো। বলল, কি যেন পুড়ছে, এই গন্ধ পাচ্ছ? সুইচ টিপে আবার আলো জ্বেলে দিল সে। ধোঁয়ায় ভরে গেছে পুরনো ঘরটা। এক কোণে স্তূপ করে রাখা পুরনো কম্বল আর গোটা 2 রঙের টিন, ঢাকনা খোলা। চমৎকার, মুসা বলল। কে ফেলে গেছে এখানে এগুলো? এগিয়ে গিয়ে লাথি মারল কম্বলের স্তূপে। ছড়িয়ে পড়ল কম্বল, ছিটকে গেল অগ্নিস্ফুলিঙ্গ। কয়েকটাতে লাফিয়ে উঠল আগুন। সাবধান! মুসার পেছনে আগুন দেখে চেঁচিয়ে উঠল রবিন। দৌড়ে গেল আগুন নেভাতে মুসাকে সাহায্য করার জন্য। কিশোরও গেল। হঠাৎ দরজার কাছে শোনা গেল খসখসে হাসি। চরকির মতো পাক খেয়ে ঘুরল 3 জনে। ওদের দিকেই তাকিয়ে রয়েছে কাকতাড়ুয়া। ছাতে ঝোলানো ইলেকট্রিক বাল্বের পরিষ্কার আলোয় বিকট লাগছে ওটার রং করা মুখ। একটা মুহূর্ত দাঁড়িয়ে রইল ওটা, তারপর হাত বাড়িয়ে চেপে ধরল ভারী দরজাটা। একটানে বন্ধ করে দিল। না না বলে চিৎকার করে দৌড়ে উঠে এলো মুসা। প্রায় ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল দরজার উপরে। হ্যান্ডেল চেপে ধরে টান মারল, নড়ল না দরজা। এই শোনো শোনো, চেঁচাতে লাগলো মুসা। শুনে যাও, খুলে দাও দরজাটা। হয়েছে, থামো। শান্ত থাকার চেষ্টা করছে কিশোর। চেঁচিয়ে লাভ হবে না, খুলবে না ও। আমাদেরকে আটকে রেখে গেছে ইচ্ছে করেই। কখনোই আর খোলার ইচ্ছে আছে কিনা তাই বা কে জানে। দরজার ভেতর দিকের হুড়কোটা পরীক্ষা করে দেখল রবিন। আমাদের ভাগ্যই বলতে হবে, এটা ভাঙা। ভাগ্যটাগ্য সব ফালতু কথা, কিশোর বলল। আসল ব্যাপার হলো কাকতাড়ুয়াটা আমাদেরকে সুড়ঙ্গে ঢুকতে দেখেছে, আন্দাজ করে নিয়েছে আমরা অনেক কিছু জানি। হুড়কোটা ভেঙেছে, তারপর আগুনের টোপ দেখিয়ে আমাদেরকে এখানে এনে ভরেছে। আর আমরা বোকা গাধা, তিক্ত কণ্ঠে বলল মুসা। তার টোপ দেখে মজে গেলাম। বাড়িটা এখন পুড়ে না গেলেই হয়। পুড়বে না, এই সুবিধাটাই তো নিতে চেয়েছে কাকতাড়ুয়া। এই ঘরে আমাদেরকে আটকে চুপ করিয়ে রাখতে চেয়েছে। যতই চেঁচায়, দরজা ধাক্কায়, কেউ শুনতে পাবে না। এখানে যে আগুন লেগেছে বাইরের কেউ দেখতেও পাবে না। ওই পাইপগুলোতে যদি বাড়ি মারি, বাইরের ঘরে কি ওই আওয়াজ যাবে না? পাইপ তো শব্দ বয়ে নিয়ে যাওয়ার ওস্তাদ। মাথা নাড়ল কিশোর। বাইরের ঘরের সঙ্গে এই পাইপের যোগাযোগ নেই, কোনো একটা রেফ্রিজারেশন ইউনিটের সঙ্গে যুক্ত ওগুলো। বাইরের কোথাও আছে ওটা। বাড়ি মারলেও কেউ শুনবে না, তবে বেসমেন্টের কাছাকাছি থাকলে শুনলেও শুনতে পারে। ধপ করে মেঝেতে বসে পড়ল মুসা। তাহলে কাকতাড়ুয়াটা আমাদেরকে ভালো মতোই আটকে রেখে গেল, আর কোনোদিন বের হতে পারবো না। তা বোধহয় রাখতে পারবে না, খোঁজাখুঁজি শুরু হবেই। নিজেকেই যেন ভরসা দিল কিশোর। সাইকেলগুলো ফেলে এসেছি আমরা এলিজার গাড়ির পাশে, তার চোখে পড়বেই। চোখে পড়লেই কি আর এখানে আসবে? ফোঁস করে নিঃশ্বাস ফেলল রবিন। এই মাটির তলার ঘরে, মাকড়সার মধ্যে। কথাটা ভেবে দেখল কিশোর। না, তা আসবে না। বিষণ্ণ শোনালো তার কণ্ঠস্বর। সাইকেলগুলো দেখলে ভাববে ডক্টর রেনের সঙ্গে রয়েছে, আর নিউম্যানের চোখে যদি পড়ে তাহলে কি করবে আল্লাহই জানে। ওরা সাহায্য করতে আসবে বলে মনে হয় না। চুপ হয়ে গেল 3 জনেই, ভাবছে। একসময় অসহ্য লাগলো ওই নীরবতা। মেরি চাচি জানে আমরা কোথায় এসেছি। অবশেষে নীরবতা ভাঙল কিশোর। বরিস আর রোভারকে পাঠাবে খোঁজ নিতে। ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকেও ফোন করতে পারে, তবে সেটা অনেক সময়ের ব্যাপার। আবার চুপ হয়ে গেল সে। অন্য 2 জনও কোনো কথা বলল না। 3 জনের মনেই একটা ভাবনা, ততক্ষণ ঘরে বাতাস থাকবে তো, নাকি উদ্ধারকারী দল এসে দেখবে 3টে লাশ পড়ে রয়েছে মেঝেতে, অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু। শামুকের মতো ধীর গতিতে যেন এগোতে লাগলো সময়। একটা দীর্ঘ সেকেন্ডের পর আরেকটা সেকেন্ড, এমনি করে যেন বহু যুগ পরে কাটলো 1টা ঘন্টা। পেটে মোচড় দিতে আরম্ভ করেছে কিশোরের। বাতাসের কথাই শুধু ভাবছে, খিদের কথাটা ভুলেই গিয়েছিল। হঠাৎ যেন মৃদু কেঁপে উঠল ঘরটা। কি হলো?
শুয়ে পড়েছিল, ঝট করে উঠে বসল মুসা। ভূমিকম্প আর কি? হাত উল্টালো রবিন। চমৎকার। পিছিয়ে গিয়ে দেয়ালে হেলান দিল মুসা। সামান্য যেটুকু আশা হয়েছিল তাও উবে গেল। একেই বলে কপাল। বন্ধ ঘরে আটকে থেকে শুধু বাতাসের অভাবে মরাই নয়, একেবারে জীবন্ত কবর দিয়ে ফেলার ব্যবস্থা। প্রকৃতিও আমাদের সঙ্গে বিরোধিতা শুরু করলো নাকি? আবার গড়িয়ে চলল যেন সময়ের শামুক। সেকেন্ড গেল, মিনিট, তারপর ঘন্টা। কল্পনা করছি নাকি সত্যি? রবিন বলে উঠল। বাতাস খারাপ হয়ে আসছে। কি জানি, কিশোর বলল। তবে থেমে গেল সে। মুহূর্তের জন্য দম বন্ধ করে ফেলল। কি ব্যাপার? ফিসফিসিয়ে বলল সে। অন্য দুজনও কান পেতে শুনল। দরজায় থাবা মারছে না তো? মুসার প্রশ্ন। উঠে দরজার দিকে এগোলো সে। এই, চিৎকার করে বলল, আমরা এখানে আছি, আটকা পড়েছি। পাল্লায় কিল মারতে শুরু করলো। জুতো খুলে ফেললো কিশোর। সেও এসে দাঁড়ালো দরজার কাছে। জুতো দিয়ে দমাদম বাড়ি মারতে শুরু করলো পাল্লায়। রবিনে উঠে এলো। একসঙ্গে চেঁচাতে শুরু করলো তিনজনে। অবশেষে ঝটকা দিয়ে খুলে গেল কোল্ড রুমের বিরাট দরজা। লম্বা একজন লোক দাঁড়িয়ে রয়েছে, মাথায় ঝাঁকড়া সাদা চুল। অনবরত রোদে থেকে থেকে সুটকেসের চামড়ার মতো ট্যান হয়ে গেছে যেন হাত আর মুখের চামড়া। নাকের দুপাশ থেকে অনেকগুলো গভীর রেখা গিয়ে মিশেছে ঠোঁটের কোণে। তার হাত আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে এলিজা ওয়াগনার। গড, লোকটা বলল, আমার মনে হচ্ছিল তোমরা এখানেই কোথাও আছো। ঢুকতে দেখেছিলাম কিন্তু বেরোতে দেখিনি। ক্লান্ত হাসি হাসল কিশোর। বেরিয়ে এলো করিডোরে। ভালোই হয়েছে। রহস্যময় লোকেরা যখন বাড়ির ওপর চোখ রাখে তখন উপকার হয় মাঝে মধ্যে। রহস্যময় লোক? নাক মুচকাল এলিজা। ও রহস্যময় নয়, আমাদের পুল মেরামত করে। জন ডিলান। যাই হোক, ব্যাপারটা কি বলবে? ঘটেছে কি এখানে? ব্রড আর নড়িটাও নেই। ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়িটা খালি। ও, চলে গেছে তাহলে। তার মানে ওদের কাজ শেষ। ইশারায় সুরঙ্গ মুখটা দেখালো কিশোর। তাকালো ডিলান। তাহলে ওখানে গেছে সুরঙ্গ? মসবি হাউসে, বলে টর্চ জ্বালল কিশোর। এগুলো সুরঙ্গের দিকে। পিছু নিল রবিন, মুসা আর ডিলান। একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকলো এলিজা, দ্বিধা করলো, তারপর চেঁচিয়ে উঠল, না না, আমাকে ফেলে যেও না, আমিও যাব। তাহলে জলদি এসো, হাত নেড়ে ডাকলো ডিলান। চারজনের মধ্যে রবিন ঢুকলো সবার পেছনে। তার পেছনে রইল এলিজা। সুরঙ্গের শেষ মাথায় পৌঁছার আগে কেউ কথা বলল না। বিরাট একটা ফোকর দেখা গেল কংক্রিটের দেয়ালে। বাতাসে বারুদের কড়া গন্ধ। ডিনামাইট, বাতাস সঙ্গে বলল ডিলেন। ডিনামাইট দিয়ে ভেঙেছে। শক্ত হয়ে গেছে তার বাদামি লম্বাটে মুখটা। হ্যাঁ, একমত হয়ে বলল কিশোর। কাঁপুনিটা টের পেয়েছি। তখন ভূমিকম্প মনে করেছিলাম। নিশ্চয়ই বিকেল 5টার পর ফাটিয়েছে, গার্ডেরা বাড়ি চলে যাওয়ার পর। ফোকরটা দিয়ে মসবি হাউসের পাতাল ঘরে ঢোকা যায়। ঢুকলো ওরা। টর্চের আলো ফেলে সুইচ বোর্ডটা খুঁজে বের করলো কিশোর। সুইচ টিপে আলো জ্বালল। নানা রকম বাক্স স্তূপ করে রাখা হয়েছে। বেসমেন্টে একটা ফার্নেস রুম আছে। আর একটা ঘরে রয়েছে মেশিনপত্র। যেসব ঘরে ছবি টবি রয়েছে সেসব ঘরের তাপমাত্রা একই রকম রাখার ব্যবস্থা। দ্রুত একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন ডিলন আর তিন গোয়েন্দা। নিচতলায় এক ঘর থেকে আরেক ঘরে ঢুকতে লাগলো ওরা, যেখানে যা যেমন ছিল তেমনি রয়েছে। বারবার কলিগের নাম ধরে ডাকা হলো, জবাব মিলল না। পুরো বাড়িটা নীরব, কেউ যেন নেই। স্টেভেন কলিগ কোথায় গেলেন? বাইরে বেরিয়েছেন, নাকি মিউজিয়ামেই আছেন, নাকি তাকেও কোথাও আটকে রাখা হয়েছে? তিন গোয়েন্দার মতো গায়ে কাঁটা দিল কিশোরের। লোকগুলো নিষ্ঠুর। মিস্টার কলিগ, আরেকবার ডাক দিয়ে সিঁড়ির দিকে এগোলো সে। দ্বিতীয় ঘরটাকে যেন ছিলে নগ্ন করে ফেলা হয়েছে। ভার্মিয়ারের আঁকা ছবি নেই। পাশের ঘরের র্যামব্র্যান্ড, ভ্যান ডাইক আর রুবেনগুলোও গায়েব। উজ্জ্বল রঙে জল জল করত যেসব পুরনো ফ্লেমিশ ছবি, সেগুলোও নেই। যে ঘরেই ঢুকছে ওরা সব খালি। অনেক টাকা, কিশোর বলল। অনেক টাকার ছবি চুরি করে নিয়েছে।
সাদা শূন্য দেয়ালগুলোর দিকে শূন্য দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে এলিজা। সমস্ত মসফি কালেকশন, ফিসফিস করে বলল সে। ব্রড আর নরিটা সব সব একদলে সুড়ঙ্গ খুঁড়েছে ওরাই। তাহলে তাহলে নিউম্যানিক কাকতাড়ুয়া। থ্যাপ থ্যাপ শব্দ হলো মাথার ওপরে। ওই তো! চিৎকার করে দৌড় দিল কিশোর। এক এক লাফে 2-3টে করে সিঁড়ি ভেঙে উঠে এলো সে, যেখানে রয়েছে মিস্টার কলিগের ওয়ার্কশপ আর ব্যক্তিগত ঘর। জোরালো হয়েছে আওয়াজ। কিশোরের পেছনেই রয়েছে রবিন আর মুসা। সিঁড়ির বাঁয়ে ছোট বেডরুমের ভেতরে ঢুকে একটা আলমারির দরজা খুলল। পাজামার নেয়ার দিয়ে বেঁধে রাখা হয়েছে মিস্টার কলিগকে। মুখ বেঁধেছে তোয়ালে দিয়ে। শান্ত হন মিস্টার কলিগ। বাঁধন খোলার জন্য হাত বাড়িয়ে দিল কিশোর। আর ভয় নেই। হচ্ছেটা কি এখানে? কিছুই তো বুঝতে পারছি না। হুইল চেয়ারে সোজা হয়ে বসলেন মিসেস রোজারিও। খামচে ধরলেন পায়ের উপর ফেলে রাখা কম্বলটা। দুচোখে তীক্ষ্ণ কৌতূহল। আপনার জন্যই ভয় পাচ্ছিলাম মিসেস রোজারিও, ডিলেন বলল। একটা আর্ম চেয়ারে বসেছে লম্বা মানুষটা। আরো 4টে চেয়ারে বসেছে এলিজা আর 3 গোয়েন্দা। পাতাল ঘরে অনেক মানুষের নড়াচড়া টের পাওয়া যাচ্ছে এখান থেকেই। পুলিশের লোক ছবি তুলছে, সূত্র জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। রাস্তার ওপাশে মসবি হাউসে ব্যস্ত আরেক দল পুলিশ। নিউম্যানদের কি হলো জানতে চাইলেন মিসেস রোজারিও। এলিজা, খাবার সময় যে হয়ে গেল, চাও দিয়ে গেল না কেউ। কেটলি চাপিয়ে দিয়ে আসি, এলিজা বলল, কিন্তু উঠল না। আরো আরাম করে গায়ে এলিয়ে দিল আর্ম চেয়ারে। ডিলানের পাশে বসেছে। কৌতূহলী হয়ে বারবার তাকাচ্ছে পুল মেরামতকারীর দিকে। শেষে বলেই ফেলল, এ বাড়ির উপর নজর রেখেছিলেন? আপনি খুব চালাক। লাল হয়ে গেল ডিলানের মুখ। আরে না না, কি যে বলেন, আসলে মিসেস রোজারিওর জন্য ভাবনা হচ্ছিল আমার। আমাকে নিয়ে অনেক ভাবো তুমি জন, মিসেস রোজারিও বললেন। অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু কেন ভাবো? ওই ব্রড নিউম্যান লোকটাকে ভালো মনে হয়নি আমার শুরু থেকেই, ডিলান বলল। সে কারণেই এই বাড়ির ওপর চোখ রাখতাম। লোকটা আসার পর থেকে কেমন যেন সবকিছু বদলে যেতে লাগলো। তা বদলেছে, মেনে নিলেন মিসেস রোজারিও। তবে বদলে ভালো হয়েছিল। মনে হয়েছিল আবার কিছু সত্যিকারের কাজের লোক ঢুকেছে এ বাড়িতে। ভালো চাকর থাকার অনেক সুবিধে। কল্পনা করতে পারবে না তুমি এলিজা, কি কষ্টটাই না হয়েছে। তোমার মা মারা যাওয়ার পর থেকে 6-7 জোড়া কাজের লোক বদলেছি আমি, সন্তুষ্ট হতে পারিনি। নিউম্যানেরা আসার পর হাঁপ ছেড়ে বেঁচেছি। আপনার ওই এত ভালো চাকরগুলো মোটেও লোক ভালো নয়, কলিগ বললেন। চোর। সুরঙ্গের কথা জানালেন তিনি। কি বলছেন? প্রায় চিৎকার করে উঠলেন মিসেস রোজারিও। আপনি বলতে চাইছেন ওরা ওই সুড়ঙ্গ খুঁড়েছে? অসম্ভব! কখন করলো এ কাজ? সময়টা পেল কোথায়? হয়তো রাতের বেলা মিসেস রোজারিও, কিশোর বলল, যখন আপনি ঘুমিয়ে থাকতেন। আর বলো না, শুনতে ভাল লাগছে না এসব ফালতু কথা। রাতের বেলা যদি খালি সুড়ঙ্গই ঘুরবে, ঘুমাতো কখন ওরা? না ঘুমিয়ে কি মানুষ থাকতে পারে? কতদিন পারে? রোজ রাতে তো আর খুঁড়তে যেত না, ডিলান বলল। মাঝে মাঝে দিনের বেলাও খুঁড়তো। সেজন্যই আমাকে বিদায় করা হয়েছিল, যাতে সুযোগ পায়। বুঝলাম না। ব্রড তো বলল তুমি আর কাজ করতে পারবে না বলে চাকরি ছেড়ে দিয়েছো। তখন অন্য লোকটাকে বহাল করলো, অল্প বয়সী লোকটাকে। ব্রড আমাকে বের করে দিয়েছে, ডিলান বলল। অনেক ক্ষমতাই তো দেওয়া হয়েছিল তাকে।
অকাজে লাগিয়েছে সব। একদিন সকালে দেখলাম বেসমেন্ট থেকে বেরিয়ে আসছে, পরনে কাজের পোশাক, একটা ঠেলা গাড়ি বোঝাই করে মাটি নিয়ে বেরোচ্ছে। একজন খানসামা কিংবা হাউসম্যানকে কে কবে শুনেছে পাতাল ঘর থেকে ঠেলা গাড়িতে করে মাটি নিয়ে বেরোতে? কৌতূহল হলো, গিয়ে জিজ্ঞেস করলাম মাটি আনলো কোত্থেকে। সে বলল পাতাল ঘরের একটা দেয়াল নাকি ধসে পড়েছে, মাটি পড়ে স্তূপ হয়ে রয়েছে মেঝেতে, পরিষ্কার করে ফেলছে। বিশ্বাস করলাম না। এ বাড়ির বেসমেন্টে বহুবার ঢুকেছি আমি, দেয়াল এত নরম নয় যে খামোখায় ধসে পড়বে। বললাম সে কথা, রেগে গিয়ে আমাকে বের করে দিল সে। ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল বটে, তবে সেটা বোধহয় আপনি দিয়েছিলেন মিসেস রোজারিও, কারণ সবকিছু দেখাশোনার ভার তো আপনারই ওপর। ভাবলাম আপনার অনুমতি নিয়ে চাকরি থেকে বরখাস্ত করেছি সে। এত বছর ধরে আছি, এভাবে এক কথায় বের করে দেবেন? বিশ্বাস করতে পারলাম না, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। বেল বাজাতে খুললো নরিটা, বলল আপনি ঘুমোচ্ছেন, বিরক্ত করা চলবে না। তারপর যতবার দেখা করতে চেয়েছি বাদ সেধেছে সে। টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, ফোন ধরেছে ব্রড কিংবা নরিটা, আপনার সঙ্গে লাইন দেয়নি। দুবার চিঠিও লিখেছি, মনে হয় আপনার হাতে পড়েনি ওগুলো। মাথা নাড়লেন মিসেস রোজারিও। বলো কি, আমাকে গৃহবন্দী করে রেখেছিল দুটো চোর, মেরেও ফেলতে পারতো। না, তা করতে সাহস করতো না, তবে আপনার জন্য দুশ্চিন্তা হয়েছে আমার। কাজে নজর রাখতে শুরু করলাম। রক রিম ড্রাইভের ওই পুরনো বাড়িটা থেকে রোজ এসে ওখানে উঠতাম, যতক্ষণ বারান্দায় থাকতেন আপনি আমিও থাকতাম। আমার মনে হয়েছিল আপনি যতক্ষণ ঠিক থাকবেন সবকিছুই ঠিকঠাক থাকবে। তারপর এলো এই টেকো লোকটা, শস্য খেতে ফসল বুনল, আর ওই সময়ই এ বাড়ির পুরনো মালি হ্যারি এলসরামকে বের করে দেওয়া হলো বিনা নোটিশে। 20 বছর ধরে যে চাকরি করেছে, অত্যন্ত বিশ্বাসী একজন লোক। ওকে আমি বের করেছি, মিসেস রোজারিও বললেন। বয়স হয়ে গিয়েছিল, কাজকর্ম আর ঠিক মতো করতে পারছিল না, তাছাড়া তারও আর কাজ করার ইচ্ছে ছিল না। জানি, বহুদিনের পুরানো লোক, তাই মায়া কাটাতে কষ্ট হচ্ছিল। কাজ করার খুবই ইচ্ছে ছিল তার, কিন্তু নিউম্যানদের সেও সহ্য করতে পারেনি। আগের কথার খেই ধরল ডিলেন। হ্যাঁ, যা বলছিলাম, বিদেশ থেকে বাড়ি এলেন মিস ওয়াগনার। রোজই তাকে দেখতাম বারান্দায় বসে আছেন। কেমন যেন একা হয়ে গিয়েছিলেন আপনারা দুজনে। কেউ দেখা করতে আসতো না, শুধু মিস্টার কলিক আর ফসল করেছে যে টেকো লোকটা, সে বাদে। আমার কথা বলা হচ্ছে নাকি? দোরগোড়া থেকে বলে উঠলেন কীটপতঙ্গ বিশারদ। পুলিশ আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, জিজ্ঞেস করেছে সারাদিন কোথায় ছিলাম, জানিয়ে দিয়েছি। তারপর বলল এখানে এসে আপনাদের সঙ্গে বসে অপেক্ষা করতে। মনে হচ্ছে আর থাকা চলবে না আমার, এবার বের করে ছাড়বে। জন ডিলেনের দিকে তাকিয়ে সামান্য মাথা নোয়ালেন রেন। আপনার কথায় বাধা দিলাম বোধহয়। লাল হয়ে গেছে ডিলনের গাল। ডক্টরকে টেকো বলে ফেলেছে এবং সেটা তিনি শুনে ফেলেছেন বলে। আরেক দিকে তাকিয়ে বলল, আমার কথা শেষ। এতই যদি উদ্বিগ্ন হয়ে থাকো তুমি, এলিজা জানতে চাইল, এসে আমাদের সঙ্গে দেখা করলেই পারতে, কথা বলতে পারতে। আসার ইচ্ছে তো ছিলই, ডিলেন বলল, কিন্তু বললে যদি আপনারা বিশ্বাস না করেন, তাও সাহস করে একদিন রওনা হয়ে পড়লাম। পড়ে গেলাম ছেলেগুলোর সামনে। মাথা নেড়ে ইঙ্গিতে 3 গোয়েন্দাকে দেখালো সে। তাড়া করলো, ভয় পেলাম। কিন্তু কাকতাড়ুয়ার ব্যাপারটা কি? ওটাকে তো দেখেছেন, কি ভেবেছেন? একমাত্র কাকতাড়ুয়া আমি যেটা দেখেছি সেটা শস্য ক্ষেতের বেড়ার ওপরে দাঁড় করানো, আর কিছু দেখিনি। হাত নাড়ল ডিলেন।
তবে একটা কথা জোর গলায় বলতে পারি, ছেলেগুলো যখন এখানে এসে ঘোরাঘুরি শুরু করলো খুশি হলাম। ওরা এসে আপনার সঙ্গে কথা বললো, তারপর আসতেই থাকলো। বাইরের লোকের সঙ্গে তো যোগাযোগ ছিল না আপনার, ওরাই শুধু আসে। ছেলেদের দিকে ফিরে বলল, আর যখন এসে ফিরে গেলে না অস্বস্তি বোধ করতে লাগলাম। ব্রড তোমাদের সাইকেলগুলো নিয়ে গিয়ে রাখলো গ্যারেজে। অনেকক্ষণ ধরে মিস ওয়াগনারকে বারান্দায় দেখলাম না, মিসেস রোজারিওকেও দেখলাম না। খুঁত খুঁত করতে লাগলো মনটা, তাকিয়েই রইলাম। ব্রড চলে গেল, ফিরে এলো ভাড়া করা একটা ট্রেলার নিয়ে। কৌতূহল আরো বাড়লো, একজন খানসামা ট্রেলার দিয়ে কি করবে। তাকিয়ে রইলাম। ঘন্টা দুই পর ব্যাগ সুটকেস গুছিয়ে নিয়ে তাতে গিয়ে উঠলো ব্রড আর নরিটা। আরো অনেক মালামাল নিল, চিনতে পারলাম না। আসলে অত দূর থেকে দেখে বোঝাও যায় না। ওগুলো, কলিগ বললেন, ওগুলো কয়েক কোটি ডলার দামের সুন্দর সুন্দর ছবি। যাই হোক, আমার কাছে অদ্ভুত লাগলো জিনিসগুলো। বাড়িটা থেকে বেরিয়ে চলে এলাম ওয়াগনার ম্যানশনের কাছে। সামনে দিয়ে ঢুকতে গেলে যদি আবার আটকে দেয়, ঢুকতে না দেয়, এই ভয়ে বারান্দা দিয়ে উঠে একটা জানালা গলে ঢুকে পড়লাম ভেতরে। এবং আমাকে জাগালে। এলিজা বলল, আমরা দুজনে গিয়ে জাগালাম মিসেস রোজারিওকে। ছেলেগুলোকে দেখলাম না কোথাও, খুঁজতে লাগলাম। শেষে তোমার মনে পড়ল পাতাল ঘরের কথা, সেখানকার রেফ্রিজারেটর রুমের কথা। ভাগ্যিস মনে পড়েছিল, বলল কিশোর। উঠে চলে গেল ফায়ারপ্লেসের কাছে। ম্যান্টেলের ওপরে দেয়ালের দিকে চোখ। ভার্মিয়ারের যে কপিটা রয়েছে ফ্রেমে বাঁধানো, তার চারপাশের দেয়ালে কাগজের রং উজ্জ্বল, বাকি অংশের মতো নয়। ব্রড আর নরিটাকে বাধ্য করেছি আমরাই আজকেই কাজ সেরে ফেলতে, নইলে এত তাড়াহুড়ো করতো না ওরা। আমরা সুড়ঙ্গটা দেখে ফেলার পর আর কিছুই করার ছিল না ওদের। আমাদেরকে সেলারে আটকে রেখে দ্রুত কাজটা সেরে ফেলল। দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেন চিফ ইয়ান ফ্লেচার। শীঘ্রই সেলারের কাজ শেষ হয়ে যাবে আমাদের। রিপোর্টাররা এসে পড়লো বলে ওদের সঙ্গে দেখা করতে না চাইলে বলুন, ঠেকানোর ব্যবস্থা করে ফেলি। প্লিজ, তাহলে খুবই ভালো হয়, অনুরোধের সুরে বললেন মিসেস রোজারিও। এলিজা, চায়ের পানি বসানো কিন্তু হলো না। এক কাপ চা পেলে খুবই ভালো হতো এখন। ঠিক আছে, আমি বানিয়ে আনছি, বলে একটা মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল কিশোর। চট করে পরস্পরের দিকে তাকালো মুসা আর রবিন। ওরা লক্ষ্য করেছে বেরোনোর আগে নিজের ঠোঁটে চিমটি কাটছিল গোয়েন্দা প্রধান। নিশ্চয়ই কোনো সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে। নতুন কি এমন ব্যাপার ঘটল জানে এত গভীরভাবে ভাবতে হচ্ছে? কিছুই বুঝতে না পেরে কাঁধ ঝাঁকিয়ে হাল ছেড়ে দিল মুসা। রবিন জোরে নিঃশ্বাস ফেলল। কিশোর কি ভাবছে সেটা বোঝা তো দূরের কথা, অনুমান করারও সাধ্যই ওদের নেই। রান্নাঘরের টেবিলে বসে পানি ফোটার অপেক্ষায় রইল কিশোর। একটা টেলিফোন রয়েছে টেবিলে, তারটা চলে গেছে ভাড়ার ঘরের দরজার কাছে, জ্যাকটা ওখানে। ফোনের পাশে একটা খবরের কাগজ পড়ে আছে, উল্টে ভাঁজ করা। ক্রসওয়ার্ড পাজলের পৃষ্ঠাটা বের করে রেখেছে। সেটা দেখে কৌতূহলী হয়ে কাগজটা তুলে নিল কিশোর। নিচে একটা প্যাড পড়ে রয়েছে, কেউ আঁকাআঁকি করেছে প্যাডটায়। একটা হরতন এঁকে তীর দিয়ে সেটাকে বিদ্ধ করা হয়েছে। ডলারের চিহ্ন আঁকা হয়েছে, আর কয়েকবার করে লেখা রয়েছে ভার্মিয়ার শব্দটা এবং একটা টেলিফোন নম্বর। বাহ, নম্বরও আছে তাহলে। আনমনে বিড়বিড় করতে করতে তুলে নিল রিসিভার, ডায়াল করলো। ওপাশে দুবার রিং হতে রিসিভার তোলার শব্দ হলো। একটা ভারী কণ্ঠ বলল, রবিনসন ট্রেলার কোম্পানি, কি সাহায্য করতে পারি? করে ফেলেছেন বলেই রিসিভার রেখে দিল কিশোর। প্যাডের কোণে লেখা কয়েকটা শব্দের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেরি কুইন, পেন্সিল দিয়ে লিখেছে কেউ। পানামানিয়ান রেগ। গরম হয়ে শীষ দিতে আরম্ভ করেছে কেটলির পানি। ফিরেও তাকালো না কিশোর। সন্তুষ্ট মনে খবরের কাগজের পাতা উল্টাতে লাগলো। এই কি করছো?
দরজায় এসে দাঁড়িয়েছে রবিন। পানি তো ফুটছে, কালা নাকি? জবাব দিল না কিশোর। এগিয়ে গিয়ে স্টোভের নবে মোচড় দিয়ে আগুন কমিয়ে দিল রবিন। কিশোর, মুসাও এসে দাঁড়িয়েছে রান্নাঘরের দরজায়। কি করছো তুমি? কি হয়েছে? পেয়েছি! হঠাৎ চিৎকার করে উঠল গোয়েন্দা প্রধান। লাফিয়ে উঠে দৌড় দিল। দরজা দিয়ে বেরোনোর সময় আরেকটু হলেই ধাক্কা লাগিয়ে বসেছিল পুলিশ চিফের গায়ে। তাকে বলতেই যাচ্ছিল। কি ব্যাপার? জানতে চাইলেন ফ্লেচার। দেখুন! উত্তেজিত ভঙ্গিতে প্যাডটা বাড়িয়ে ধরল কিশোর। হাত কাঁপছে। মেরি কুইন দেখেছেন? আর এই দেখুন, পত্রিকায় রয়েছে জাহাজের খবর। মেরি কুইন পানামায় রেজিস্ট্রি করা। আজ সন্ধ্যা 6:15 স্যান পেদ্রো থেকে ছাড়বে চিফ, আর 1 ঘন্টাও নেই। এক টানে কিশোরের হাত থেকে প্যাডটা নিয়ে চিফ জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? রান্নাঘরের টেবিলে, টেলিফোনের কাছে একটা ফোন নম্বর রয়েছে, দেখেছেন? রবিনসন ট্রেলার কোম্পানি। চিফ ট্রেলারটা যে ভাড়া করেছে সে ওই টেলিফোন দিয়ে ফোন করেছে। জেনে নিয়েছে মেরি কুইন কোত্থেকে কখন ছাড়বে, অবশ্যই পত্রিকা ঘেটে। অনেক জাহাজ কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, জানা আছে তার। ব্রড আর নরিটা তাড়াহুড়ো করে এই প্ল্যান করেছে ছবিগুলো দেশ থেকে বের করে নিয়ে যাবার। মেরি কুইন যেখানে যাবে সেখানেই যাবে ওরা, তারপর প্রয়োজন মনে করলে অন্য কোথাও। দেরি করবেন না স্যার, ওদের ঠেকান। রান্নাঘরে ঢুকলেন চিফ। রিসিভার তুলে অপারেটরকে নিজের পরিচয় দিয়ে বললেন জলদি স্যান পেদ্রোর হারবার মাস্টারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। লাইন পাওয়া গেল। জরুরি কণ্ঠে হারবার মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন। সবশেষে বললেন, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমি আসার আগে কিছুতেই জাহাজটাকে বেরোতে দেবেন না। রিসিভার রেখে দিলেন তিনি। রান্নাঘরে এলেন স্টিভেন্স কলিগ। মিসেস রোজারিও পাঠালেন। কি করছেন আপনারা দেখার জন্যে? চায়ের জন্য এত পাগল হয়ে যেতে আর কখনো মহিলাকে দেখিনি। এখনই বানিয়ে ফেলবে কিশোর। চিফ বললেন, কলিগ, আপনাকে আমার দরকার। কি বলেন? আমার সঙ্গে স্যান পেদ্রোতে যেতে হবে। কিশোর ভাবছে মেরি কুইন জাহাজে করে পালানোর চেষ্টা করছে চোরেরা। ফোন করে বলে দিয়েছি জাহাজটাকে যাতে আটকায়। আমি যাচ্ছি। আপনাকে যেতে হবে ছবিগুলো শনাক্ত করার জন্য। তাই নাকি? প্রায় চিৎকার করে উঠলেন কলিগ। আমরা যাব না? মুসা জিজ্ঞেস করলো। অন্তত কিশোরকে তো নেওয়া উচিত, সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। ছবিগুলো পাওয়া গেলে প্রথমেই তাকে ফোন করব। চিফ বললেন, এখন যাওয়ার দরকার নেই। আসুন মিস্টার কলিগ। কিউরেটরের হাত ধরে প্রায় টেনে বের করে নিয়ে গেলেন তিনি। খুব অন্যায় কাজ করলেন। দরজার দিকে তাকিয়ে বলল মুসা। কিশোর কিছুই বলল না। স্টোভের নব ঘুরিয়ে আবার আগুন বাড়িয়ে দিল। পানি ফুটলে কেটলি নামিয়ে এনে চা বানাতে আরম্ভ করলো। কাপ আর পিরিচ ধুয়ে আনলো রবিন। রেফ্রিজারেটর থেকে কেক আর স্যান্ডউইচ বের করলো মুসা। ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে চলল মিসেস রোজারিওর ঘরে। এনেছ? বাঁচলাম। হাঁপ ছাড়লেন মিসেস রোজারিও। চায়ের জন্য জানটা বেরিয়ে যাচ্ছিল। এলিজা, তুমিও খাও। সারাদিন তো আজ প্রায় কিছুই পেটে পড়েনি। আমার খিদে নেই। আমার আছে। বাহ, চমৎকার কেক। মিস্টার রেন, আপনিও নিন। জন, নাও। তোমরা নেবে না? 3 গোয়েন্দাকে জিজ্ঞেস করলেন মিসেস রোজারিও। কলিগ কোথায়? চা খাবে না? তাকে নিয়ে চিফ চলে গেছেন, জবাব দিল কিশোর। স্যান পেদ্রোতে যাবেন মেরি কুইন জাহাজে করে ব্রাউড আর নরিটা পালাচ্ছে কিনা দেখার জন্য। হাত কেঁপে গেল মিসেস রোজারিওর। খানিকটা চা ছলকে পড়ল কোলের কাছে ধরা পেরেছে। চিফ নেই, তাতে কি? শান্ত কণ্ঠে বলল কিশোর। আমরা তো কথা বলতে পারি। কি বলেন মিসেস রোজারিও? দয়া করে এখন বলে ফেলুন তো, কিভাবে রাজি করিয়েছেন নিউম্যানদের? টাকাটা কিভাবে ভাগাভাগি হবে? মিসেস রোজারিওর পাশের একটা সোফায় আধ শোয়া হয়েছিল এলিজা। ঝট করে সোজা হয়ে বসল। কি বললে? না, এই মিসেস রোজারিওর সঙ্গে আলাপ করছি আর কি। ডাকাতির টাকাটা কিভাবে ভাগ হবে জানতে চাইছি। নির্বিকার রয়েছে কিশোরের মুখ। জানালার পাশে বসে আছে মুসা আর রবিন। গাঢ় হচ্ছে গরমের গোধূলি। ঘরের জিনিসপত্র অস্পষ্ট হয়ে আসছে, কিন্তু কেউ উঠে গেল না আলো জ্বেলে দেওয়ার জন্যে। আপনার জন্যই সম্ভব হয়েছে ডাকাতিটা, আবার বলল কিশোর।
আপনি সাহায্য করাতেই আপনাকে না জানিয়ে এ কাজ কিছুতেই করতে পারতো না ওরা। বড় বেশি বাজে কথা বলছো তুমি, ইয়াং ম্যান, মিসেস রোজারিও বললেন। চিফ আসুক, তারপর দেখছি। আর যাতে কোনো দিন এ বাড়ির ত্রিসীমানায় পা রাখতে না পারো সেই ব্যবস্থা করব। হয়তো করবেন, কিশোর বলল, তবে সেটা বুমেরাং হয়ে আপনাকেই আঘাত করতে পারে। হয়তো আপনার বিরুদ্ধে চলে গেল নিউম্যানদের স্বীকারোক্তি। তখন? আশ্চর্য! উঠে মিসেস রোজারিওর সামনে চলে এলো এলিজা। কেন এই কাজ করতে যাবে? সবই তো আছে তার, কিছু চাইলেই পেয়ে যায়। আমার ভাইকে বললে এনে দেয়। আমাদের পরিবারেরই লোক, এটাই তার বাড়ি। কিশোর, বুঝে শুনে কথা বলো, হুঁশিয়ার করলেন ডক্টর রেন। এক কোণে শান্ত হয়ে বসে আছেন কীটপতঙ্গবিদ। হাত বাড়িয়ে টেবিলে রাখা আলোটা জ্বেলে দিলেন। ভদ্রমহিলাকে অপমান করার জন্য বিপদে পড়তে পারো তুমি। না, পড়বো না, কারণ জেনে শুনেই বলছি আমি। হুইল চেয়ারে বসা মহিলার দিকে ঘুরে বসল কিশোর। 6 মাস দুজন মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে বাস করছেন আপনি। ওরা যে সুড়ঙ্গ খুঁড়ছে এটা না জানার কথা নয় আপনার। মাটি খোঁড়ার শব্দ আপনার কানে আসবেই, কারণ সুড়ঙ্গটা গেছে ঠিক আপনার ঘরের নিচ দিয়ে। আমার ঘুম খুব গভীর। সব সময় না, কাল রাতেও মিস ওয়াগনারকে আপনার কাছে রেখেছেন ঘুম হচ্ছে না বলে, কিংবা ইচ্ছে করে ঘুম না আসার ভান করেছেন। তাকে আটকে রেখেছেন আপনার ঘরে। আজ সকালে রবিনকে বলেছেন ঝাড়বাতি দানটার কথা, মসবি মিউজিয়ামের ভার্মিয়ার রুমের বাইরে যেটা ঝোলানো রয়েছে। দাদা ঘড়িটা বাজলে যে ঝাড়বাতি দানের প্রিজমগুলো কেঁপে ওঠে সে কথা বলেছেন। মিস্টার কলিগের কাছে শুনেছি ওটা তার নতুন আবিষ্কার। আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, কি করে দেখলেন এবং জানলেন সেটা? চমকে গেছেন মিসেস রোজারিও। আমি মনে হয় স্টেভেন্সি বলেছে আমাকে। বিশ্বাস করতাম যদি ছবিগুলো না থাকতো। ছবি? কাল রাতে বাড়ির চারপাশে টহল দিচ্ছিলাম কাকতাড়ুয়াটাকে দেখার জন্যে। জানালার পর্দা খুলে রেখেছিলেন আপনি। মিস্টার কলিগের সঙ্গে দাবা খেলছিলেন। তিনি চলে যাওয়ার পর আপনি শোবার ঘরে চলে গিয়েছিলেন, তাই না? হয়তো গিয়েছিলাম, তাতে কি? আপনার আলমারি খুলেছিলেন, আলমারির তাকে বাক্সগুলো দেখতে পেয়েছি আমি। তাতেই বা কি? তারপর আবার পর্দা টেনে দিয়েছিলেন আপনি। এরপর কি করেছেন আর দেখতে পাইনি। একটু পরেই বড় এক বাক্স ছবি নিয়ে সিটিং রুমে চলে এসেছেন আপনি। কাল রাতে ছবিগুলো নিয়ে ভাববার সময় পাইনি আমি, কারণ আপনি আসার পরপরই কাকতাড়ুয়াটাকে দেখতে পেলাম। আজ যখন আমাদেরকে কোল্ড রুমে আটকে রাখা হলো তখন ভাবার যথেষ্ট সুযোগ পেয়েছি। মিসেস রোজারিও, ওই বাক্সটা তাক থেকে কি করে নামিয়ে আনলেন আপনি? নাক মুখ কুঁচকে ফেলে যেন মনে করার চেষ্টা করলেন মিসেস রোজারিও। মনে হয় লাঠিটা দিয়ে নামিয়েছি। আলমারির কাছে সব সময় একটা লাঠি রেখে দেই। উপরের তাক থেকে কিছু নামানোর দরকার হলে লাঠি দিয়ে গুঁতো মেরে ফেলে দেই। তারপর লুফে নেই সেটা। বারবার কোনো জিনিসের জন্য লোক ডাকাডাকি করতে ভালো লাগে না আমার। না, তা করা সম্ভব নয়। মাথা নাড়ল কিশোর। অন্তত আপনার ওই ছবির বাক্সটার ক্ষেত্রে। ভারী বাক্স, গায়ে পড়লে ব্যথা লাগবে। তাছাড়া খুলে গিয়ে ছবিগুলো ছড়িয়ে পড়ার কথা। না মিসেস রোজারিও, লাঠি দিয়ে নয়, উঠে দাঁড়িয়ে বাক্সটা পেরেছেন আপনি। পাগল হয়ে গেছো? তীক্ষ্ণ কণ্ঠে বললেন মিসেস রোজারিও। আমি দাঁড়াতে পারি না, সবাই জানে এ কথা। অ্যাক্সিডেন্টের পর থেকেই আমি পঙ্গু। আপনি জানতেন কাকতাড়ুয়াকে কিরকম ভয় করে মিসেস ওয়াগনার? মহিলার কথা যেন কানেই যায়নি কিশোরের। পোকামাকড়কে যে ভয় করে তাও জানেন। মিসেস রোজারিও, ওই কাকতাড়ুয়া বানানোর পরিকল্পনাটা আপনার মাথা থেকে বেরিয়েছে। না! চিৎকার করে উঠল এলিজা। অসম্ভব, এ হতেই পারে না। কিন্তু হয়েছে মিস ওয়াগনার, খুবই সম্ভব। শুধু পরিকল্পনায় নয়, আমার জানা মতে এবার কাকতাড়ুয়াও সেজেছেন, তাই না মিসেস রোজারিও?
তুমি একটা অসভ্য ছেলে, কঠিন গলায় বললেন মিসেস রোজারিও। আর একটা কথাও শুনতে চাই না, আমি ঘুমোতে যাব। দাঁড়ান, আমার কথা এখনো। হয়েছে কিশোর, যথেষ্ট হয়েছে, বাধা দিলেন ডক্টর রেন। এতক্ষণ যা যা বললে সবই তোমার অনুমান, কোনো প্রমাণ নেই। এমন কিছুই দেখাতে পারোনি যাতে বোঝা যায় তোমার কথা সত্য। নিশ্চয়ই পারবো, জোর গলায় বলল কিশোর। আসল কথাটাই বলিনি এখনো। শুনতে চান মিসেস রোজারিও? জাহান্নামে যাও তুমি, চেঁচিয়ে উঠলেন মিসেস রোজারিও। এক ছটকায় হুইল চেয়ার ঘুরিয়ে শোবার ঘরের দিকে রওনা হলেন। দাঁড়ান, বলে উঠল এলিজা। ফিরে তাকালেন মিসেস রোজারিও। এলিজার চোখে সন্দেহের ছায়া দেখতে পেলেন। আমাকে ঠেলে নিতে চাইছো তো? লাগবে না, একাই পারবো, বলেই আবার চলতে শুরু করলেন। কেউ কিছু করার আগেই বেরিয়ে গেলেন। পেছনে বন্ধ করে দিলেন দরজা। না না, সে করেনি। আনমনে মাথা নেড়ে যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করলো এলিজা। তার মতো পঙ্গু একজন অসহায় মহিলা এ কাজ করতেই পারে না, অসম্ভব। না। জোরে একটা চিৎকার শোনা গেল। লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। দৌড় দিল মিসেস রোজারিও শোবার ঘরের দিকে। কিশোর ছুটল তার পেছনে, কিন্তু দরজার কাছে পৌঁছার আগেই ঝটকা দিয়ে খুলে গেল পাল্লা। শয়তান জানোয়ার! কিশোরের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলেন মিসেস রোজারিও। দাঁড়িয়ে আছেন তিনি, রাগে লাল হয়ে গেছে মুখ, হাঁপাচ্ছেন, হাতে একটা বালিশ। ইচ্ছে করে করেছে সে কাজ। বালিশটা ছুঁড়ে মারলেন তিনি। ঝট করে মাথা সরিয়ে ফেলল কিশোর। স্তব্ধ হয়ে গেছে ঘরের প্রতিটি মানুষ, যেন পা নাড়ানোর ক্ষমতা নেই। আর এই সুযোগটাই নিলেন মিসেস রোজারিও। এক ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। দড়াম করে বন্ধ হয়ে গেল বাড়ির সামনের দরজা। হাঁটতে পারে, দৌড়াতে পারে, নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না জন ডিলেন। পঙ্গু নয়। একটা গাড়ি স্টার্ট নেয়ার শব্দ কানে এলো। এলিজা বলল, আমার গাড়ি, চাবি ফেলে এসেছিলাম, এই জন্য বকাও শুনতে হয়েছে মিসেস রোজারিওরও। বললো এভাবে চলতে থাকলে একদিন না একদিন গাড়িটা চুরি হবেই। নাক দিয়ে খোঁত খোঁত করলেন ডক্টর রেন। কি দেখে এরকম করলেন মিসেস রোজারিও দেখার জন্য শোবার ঘরে গিয়ে ঢুকলো মুসা। পরক্ষণে বিকট এক চিৎকার দিয়ে ছিটকে বেরিয়ে এলো, খাইছে ডক্টর রেন, দেখে আসুন। তাড়াহুড়ো করে দরজার কাছে চলে গেলেন রেন। অন্যেরা তার কাঁধের ওপর দিয়ে এসে উঁকি দিল দেখার জন্যে। ঘরের মেঝেতে পিল পিল করছে হাজার হাজার পিঁপড়ে। একটা খোলা জানালা দিয়ে এসেছে। খাটের পা বেয়ে বিছানার ওপর উঠে যাচ্ছে কতগুলো। আরেকটা কলোনি। ডক্টরের কণ্ঠে খুশির আমেজ। এজন্যই পালিয়েছে। কে চায় পিঁপড়ের কামড় খেতে? মাঝরাতে ফিরে এলেন ইয়ান ফ্লেচার আর স্টেভেন্স কলিগ। ব্রড আর নরিটাকে হাজতে রেখে এসেছেন। ছবিগুলো পাওয়া গেছে? কিশোর জিজ্ঞেস করলো। হ্যাঁ, কলিগ জানালেন। সেন্ট পেড্রোতেই রেখে এসেছি, হারবার মাস্টারের দায়িত্বে। রাতটা ওখানেই থাকবে, কড়া পাহারা আছে, অসুবিধে হবে না। কাল গিয়ে নিয়ে আসবো। হাই তুললেন কিউরেটর। মিসেস রোজারিও কোথায়? শুয়ে পড়েছেন? কি ঘটেছে তাকে জানালো এলিজা আর ডক্টর রেন। কিশোর তাকে কিভাবে রাগিয়ে দিয়ে বেডরুমে পাঠিয়েছে, তারপর পিঁপড়ে দেখে তিনি কিভাবে পালিয়েছেন, সব। পোকা মারার ওষুধ দিয়ে পিঁপড়েগুলোকে মেরে ফেলেছেন রেন। গাড়ির নম্বর আছে, এক্ষুনি সতর্ক করে দিচ্ছি হাইওয়ে পেট্রোলকে। চিফ বললেন। বেশি দূর যেতে পারবেন না মিসেস রোজারিও। তিনি পঙ্গু নন। অন্যদের মতোই বিশ্বাস করতে পারছেন না কলিগ। দৌড়ালো তো খরগোশের মতো, হেসে বলল মুসা। কিন্তু ওরকম একটা অভিনয় কেন করলেন? কলিগের প্রশ্ন। এতগুলো বছর হুইল চেয়ারে কাটানো কি কম কষ্ট? এলিজার দিকে ফিরে জিজ্ঞেস করলেন। টাকার কি খুব দরকার ছিল তার? একটু না, জবাব দিল এলিজা। আমার আম্মা খুব বিবেচক ছিল। হুইল লেখার সময় সবার কথা মনে রেখেছে, বিশেষ করে মিসেস রোজারিওর কথা।
তারপরেও কাকতাড়ুয়া বানাতে গেল মহিলা। দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন? তার আলমারিতে কাকতাড়ুয়ার পোশাক পেয়েছি। চোখে আর পানি নেই এখন এলিজার, রাগে জ্বলছে। শয়তান মেয়ে মানুষ, নিষ্ঠুর, আমাকে কি কষ্টটাই না দিয়েছে, অথচ আমি তাকে মায়ের মতো দেখতাম। মনে হয় কোনো রকম ফাঁদে আটকে গিয়েছিলেন মহিলা, কিশোর বলল। তাকে ধরে সব না শোনা পর্যন্ত শিওর হওয়া যাবে না, তবে অনুমানে অনেক কিছু বলতে পারি আমি। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলো কিশোর। ধীরে ধীরে বলে চলল সব কথা, খুঁটিনাটি কিছুই বাদ দিল না। মিসেস রোজারিও নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছিলেন মিসেস ওয়াগনার মারা যাওয়ার পর, বলল সে। এই বাড়িটা খোলা রাখার আর কোনো প্রয়োজন ছিল না তখন, কিন্তু এটাই তখন মিসেস রোজারিওর বাড়ি। হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন এখানকার আরাম আয়েশ ছেড়ে গিয়ে লস অ্যাঞ্জেলেসে কোনো ছোট্ট অ্যাপার্টমেন্টে উঠতে হবে। একলা মানুষ তিনি, বন্ধু বান্ধব তেমন নেই, কাজেই ওখানকার জীবন তার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে, এই ভয়ই করছিলেন। এই সময় ঘটল অ্যাক্সিডেন্ট, কোমর ভাঙলেন তিনি, আর হাসপাতালে শুয়ে শুয়েই সমস্ত কথা ভাবতেন। অনেকেই কোমর ভাঙে পঙ্গু হয়, পঙ্গু হলো কি হলো না সেটা প্রমাণ করতে পারে না ডাক্তাররা। মিসেস রোজারিও ভাবলেন তিনি যদি দাঁড়াতে না পারেন, না পারার ভান করেন, কে প্রমাণ করতে যাচ্ছে? ডাক্তারেরা কিছুই বুঝবে না, তিনি বলবেন তিনি দাঁড়াতে পারছেন না, কারো কিচ্ছু বলার নেই। এবং তাতে মানুষের করুণা নিতে সুবিধে হয়, তিক্ত কণ্ঠে বলে এলিজা। আমার ভাইকে বলে আবার বাড়িটা খুলিয়েছে। ওয়াগনারদের কেউ নেই তখন, কাজেই এ বাড়ির সর্দার হয়ে বসলো মিসেস রোজারিও। চাকর বাকরেরা সব তার কথায় উঠবোস করতে লাগলো। আমি এলেই তার ক্ষমতা নষ্ট হয়, সে কারণে যখন তখন আমার আশাটাও পছন্দ করতো না। ছবি চোরের ব্যাপারটা আমার যে মনে হয়, কিশোর বলল। নিউম্যানেরা আসার আগে ভাবেননি মিসেস রোজারিও। সুড়ঙ্গ খুঁড়তে শুরু করলো ব্রড, আপনি এলেন, ওদের মুশকিলে ফেলে দিলেন। কাজেই কাকতাড়ুয়া আর পোকামাকড়ের ভয় দেখিয়ে আপনাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো ওরা। মজার ব্যাপার হলো, একটা চমৎকার কোইন্সিডেন্স, তিনজনেরই উচ্চতা প্রায় একই রকম, শরীর স্বাস্থ্য প্রায় এক, কাজেই একই কাকতাড়ুয়ার পোশাক তিনজনেরই গায়ে লেগে গেল। পরস্পরের অ্যালিবাই হতে কোনো অসুবিধা হলো না ওদের। যে রাতে কাস্তে হাতে আমরা কাকতাড়ুয়া দেখেছি, সে রাতে মিসেস রোজারিও আর ব্রড নিউম্যান বাড়ির সামনে আপনার সঙ্গে ছিল। সেদিন কাকতাড়ুয়া সেজেছিল নরিটা, অন্ধকারে দৌড়ে আমাদের কাছ থেকে সরে চলে গিয়েছিল বাড়ির পেছন দিকে, সেলারের দরজা দিয়ে ঢুকে পড়লো, তারপর পোশাক খুলে রেখে গিয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন করলো, চলে গেল লিভিং রুমে, বলল জানালার বাইরে সেও কাকতাড়ুয়াটাকে দেখেছে। আমরা ভাবলাম সারাক্ষণ ঘরেই বসেছিল সে, কিন্তু যেদিন ডক্টর রেনের ল্যাবরেটরিতে আবার ঢুকেছিল সেদিন? জিজ্ঞেস করলো রবিন। তুমি দেখলে কাকতাড়ুয়াটাকে? নরিটা ছিল রান্নাঘরে, ব্রড সার্ভেন্টস কোয়ার্টারে বসে টিভি দেখছিল, আর মিসেস রোজারিও ছিলেন লিভিং রুমে মিস ওয়াগনারের সাথে। হয়তো আদৌ টিভি দেখছিল না ব্রড, জবাব দিল কিশোর। একটা ডামি বানিয়ে ফেলে গিয়েছিল, বাইরে থেকে দেখে মনে হয়েছে টিভি দেখছে একজন মানুষ। সে জানতো লিভিং রুম থেকে পুলের ওপাশে সার্ভেন্টস কোয়ার্টার দেখা যায়, তবে দূর থেকে ডামি আর মানুষ আলাদা করে চেনার জো নেই আবছালোতে, তাই ডামি বানিয়ে রেখে চলে গিয়েছিল ডক্টরের ল্যাবরেটরিতে আর কিছু পিঁপড়ে চুরি করে আনতে। আর আজকে আমাদেরকে কোল্ড রুমে আটকে ছিল মিসেস রোজারিও কাকতাড়ুয়া সেজে গিয়ে। নিশ্চয়ই আমাদের সেলারে নামার শব্দ শুনতে পেয়েছেন, কিংবা নরিটাও হতে পারে। তিনজন একই দলের লোক, কাজেই যাকে দিয়ে যা সুবিধে হয় তাই করানো হয়েছে। কিন্তু মিসেস রোজারিওর তো কোনো কিছুর প্রয়োজন ছিল না, প্রশ্ন তুলল এলিজা। কেন দুটো চোরকে ডেকে আনবে মসবি মিউজিয়াম লুট করার জন্যে? আগেই বলেছি, প্রথমে কথাটা তিনি ভাবেননি, কিশোর বলল। ফন্দিটা ব্রড আর নরিটার, ওরা চাকরি নিয়েছে মিউজিয়ামটার কাছে ডাকাতি করার জন্যে। পঙ্গু মিসেস রোজারিওকে দেখে খুশি হয়েছে, নিশ্চিন্তে কাজ করতে পারবে ভেবে, কারণ ওই অবস্থায় হুইল চেয়ার নিয়ে তিনি নিচে নামতে পারবেন না। তারপর একটা সময় জেনে ফেলেছে যে তিনি হাঁটতে পারেন, আর মিসেস রোজারিও জেনে গেছেন ওদের সুড়ঙ্গ খোঁড়ার কথা। দুই দলেরই দুর্বলতা রয়েছে, ফলে সমঝোতায় আসতে পেরেছে সহজেই।
ওরা ব্ল্যাকমেল করেছে মিসেস রোজারিওকে, আর তিনি করেছেন ওদেরকে। ওরা কি করছে সেটা না জানার ভান করে থেকেছেন তিনি। বিনিময়ে ওরা ফাঁস করে দেয়নি যে তিনি হাঁটতে পারেন। আপনি যখন বাড়ি এলেন মিসেস ওয়াগনার, তখন একজোট হয়ে গেছে ওরা। ওদের কাছে হুমকি হয়ে গেলেন আপনি। একটা কিছু বুদ্ধি করে আপনাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো। এই সময় টেলিভিশনে দেখালো দ্য উইজার্ড অফ অজ ছবিটি। তা থেকেই কাকতাড়ুয়া বানানোর বুদ্ধিটা মাথায় ঢুকলো ওদের। তাজ্জব ব্যাপার, কলিগ বললেন। হ্যাঁ মিস্টার কলিগ, তবে ওদের চেয়ে অনেক চালাক আপনি। কি? হ্যাঁ, আপনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে মিসেস রোজারিও ভার্মিয়ারের একটা কপি নিয়ে সন্তুষ্ট নন। বুঝতে পারেননি আসল জিনিসটাই তিনি চান। চট করে ম্যান্টেলের ওপরের ছবিটার দিকে চোখ চলে গেল কলিগের। নিউম্যানদের সঙ্গে আরো কিছু চুক্তি হয়েছিল মিসেস রোজারিওর, কিশোর বলল। তিনিও একটা ভাগ নেবেন, শুধু একটা ছবি হলেই চলবে, একটা ভার্মিয়ার। ঈশ্বর! চিৎকার করে বলতে গিয়েও কণ্ঠস্বর নামিয়ে ফেললেন কলিগ। উঠলেন, পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন ছবিটার কাছে। ভালো করে দেখে বললেন, এটাই মিউজিয়াম থেকে চুরি করে আনা। দেখে চেনা উচিত ছিল। কপিটার কি হলো? পুড়িয়ে ফেলা হয়েছে। ফায়ারপ্লেসেও কয়েক টুকরো পোড়া ক্যানভাস পেয়েছি আমি, তুলে এনে রেখে দিয়েছি। যেটা দেখছেন এখন সেটা সত্যিই মিউজিয়াম থেকে চুরি করে আনা হয়েছে আজ। বন্দরে সব ছবি দেখলেন, অথচ ভার্মিয়ারটা যে নেই, এটা আপনার নজরে এড়িয়ে গেল। যে ভাববে তাকেই অবাক করবে ব্যাপারটা, তাই না? আমি খুব উত্তেজিত ছিলাম। না, তা ছিলেন না। আসলে আজ বিকেলে এই ছবিটা আপনি এখানে দেখেছেন। আপনার মতো মানুষের চোখে ছবি না পড়ার কথা নয়। ছবিটার চারপাশের দেয়ালের কাগজ যে কারো চোখে পড়তে বাধ্য, ভালো করে তাকালে। এটা দেখেই বুঝে গেলাম মিসেস রোজারিও চোরের সঙ্গে হাত মিলিয়েছেন। আগের ছবিটা আর একটু বড় ছিল, এটা কিছুটা ছোট, ফলে ফ্রেমের চারপাশের কাগজ বেরিয়ে আছে। ফ্রেমের নিচে চাপা পড়েছিল বলে রং নষ্ট হয়নি, বাইরের অংশে যেমন মলিন হয়ে গেছে। আমি জানতাম নকল ছবিটার চেয়ে আসল ছবিটা ছোট, তাই অনুমান করতে কষ্ট হলো না। মিউজিয়ামের আসল ছবি এখন মিসেস রোজারিওর ঘরে ঝোলানো, আর একটা উপায়েই তিনি সেটা পেতে পারেন, নিউম্যানদের সঙ্গে হাত মিলিয়ে। নিশ্চয়ই আপনার চোখে পড়েছে ছবিটা মিস্টার কলিগ। ছোট, তাও দেখেছেন, বুঝে গেছেন এটা মিউজিয়ামেরই ছবি। তবুও কাউকে কিচ্ছু বলেননি। বললামই তো, গাল চুলকালেন মিস্টার কলিগ। মিউজিয়ামে ডাকাতি হয়ে যাওয়ায় খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, উত্তেজিত। না, তা নয়, উত্তেজিত আপনি মোটেও হননি, বরং খুব শান্ত ছিলেন, যেটা অস্বাভাবিক লেগেছে আমার কাছে। তাছাড়া হাত পা বেঁধে মুখে তোয়ালে গুঁজে আলমারির ভেতরে পড়ে থাকা মানুষ এতটা শান্ত থাকলে সন্দেহ হবেই। তখন থেকেই আপনার কথা ভাবতে আরম্ভ করেছি, ছবিটার কথাও। আমি আপসেট হয়ে গিয়েছিলাম। শুনলই না যেন কিশোর। মিসেস রোজারিওর পালানোর পর ছবিটা দেখেছি আরো ভালো মতো। ক্যানভাসের রং আঠা আঠা, পুরনো ছবির যেমন শুকিয়ে শক্ত হয়ে যায় তেমন নয়। ব্যাপারটা লক্ষ্য করেননি মিসেস রোজারিও, হয়তো আসল ছবিটা তিনি কখনো ছুঁয়ে দেখেননি, আর নিউম্যানদের তো লক্ষ্য করার সময়ই ছিল না। আসল ছবির জন্য সাংঘাতিক ঝুঁকি নিয়েছিলেন মিসেস রোজারিও, তার মান সম্মান সবকিছু। হয়তো অন্যের বাড়িতে অন্যের দয়ায় থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি, তাই তিনি চাইছিলেন এমন কিছু যা থেকে মোটা টাকা আসবে, বাকি জীবনটা আরামে কাটাতে পারবেন। এত ঝুঁকি নিয়ে তিনি কি পেলেন? একটা জাল ছবি। মিস্টার কলিগ, মিসেস রোজারিও যখন একটা জাল ছবি পেয়েছেন, ব্রড আর নরিটাও একই জিনিস পেলে খুব একটা অবাক হওয়ার কি কিছু আছে? এমন একজন মানুষের আঁকা ছবি যিনি হুবহু আসলের মতো করে এঁকে ফেলেন। থেমে দম নিল কিশোর, তারপর আবার বলতে লাগলো, শুক্রবারে আপনার বেড়াতে যাওয়ার কথা। সবগুলো জাল ছবি ঝুলিয়ে দিয়ে আসলগুলো নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন আপনি। আজকের চুরির পর আর আপনার ঘাড়ে কোনো দোষ পড়তো না ছবিগুলো পাওয়া না গেলে, আর সেজন্য মিসেস রোজারিওর ঘরের ছবিটার প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করেননি। তাহলে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল আপনার, আর এ কারণেই নিউম্যানদের কাছ থেকে ছবিগুলো উদ্ধারের পরেও ভার্মিয়ারটা যে নেই এ কথাটা বলেননি কাউকে। ভেবেছিলেন
পরে খুঁজে বের করবেন। আর যেহেতু ডাকাতি হয়েছে, এক আধটা ছবি পাওয়া না গেলেও আপনার ঘাড়ে দোষ চাপানো যেত না। তেমন মনে করলে আসল ভার্মিয়ারটা মিউজিয়ামের দেয়ালে ঝুলিয়ে দিতেন। আবার আছে তো আপনার কাছেই। কেউ কল্পনাও করতে পারতো না যে আপনি এই কাজ করেছেন। কিন্তু কপাল খারাপ আপনার। সমস্ত ছবি এখন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে। বাঁচতে আর পারবেন না। আসল ছবিগুলো কোথায় মিস্টার কলিগ? আপনার সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে। ম্যান্টেলের উপরে ঝুলানো ছবিটার কাছে এসে দাঁড়ালেন ইয়ান ফ্লেচার। ছবির এক জায়গায় আঙুল ছুঁয়ে জোরে চাপ দিলেন। চোখের সামনে নিয়ে এলেন আঙুলটা। একবার তাকিয়েই বলে উঠলেন, একটা সার্চ ওয়ারেন্ট দরকার। জ্বলন্ত দৃষ্টিতে কিশোরের দিকে তাকালেন কলিগ। পারলে চোখের আগুনে ভস্ম করে ফেলবেন। পিচ্ছু ছেলে, প্লিজ। গায়েই মাখল না কিশোর। নিউম্যান আর মিসেস রোজারিওর জন্য দুঃখই হয় আমার। বেচারারা এত ঝুঁকি নিয়েও কিছুই পেল না। এক গাদা জাল ছবির জন্য এখন জেল খাটতে হবে। কল্পনাও করতে পারেনি একজন মাস্টার জালিয়াতের কবলে পড়ে এমন একটা ছ্যাঁকা খাবে। অপরাধ ঢেকে রাখা খুব মুশকিল, মন্তব্য করলেন বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফার। তার অফিসে বসে আছেন। বিশাল ডেস্কের ওপর খোলা পড়ে আছে রবিনের দেয়া ফাইলটা। সবটাই মন দিয়ে পড়ছেন। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললেন, অনেকবার কংগ্রাচুলেশনস জানাচ্ছি তোমাদেরকে। একই সঙ্গে দুই দল চোর অপারেশন চালাচ্ছে, এ কথাটা আন্দাজ করা সহজ কাজ নয়। একের বুদ্ধির কাছে পরাস্ত হতে হলো অন্য দলটাকে। নিউম্যানেরা সুড়ঙ্গ খুঁড়েছে, অত্যন্ত সাদামাটা ব্যাপার। ওদের তুলনায় কলিগের সূক্ষ্ম বুদ্ধি অনেক বেশি। আসল আর নকল বোঝা খুবই কঠিন, রবিন বলল। এখন বুঝতে পারছি আসল ছবির আকারে কেন ছবি আঁকার অনুমতি দেন না মিউজিয়াম কর্তৃপক্ষ। কিছুটা বড় কিংবা ছোট করে আঁকতে বলেন। জালিয়াতির ভয়ে, পরিচালক বললেন। যাই হোক, ফাইলটা মন দিয়ে পড়লাম। চমৎকার একটা কেস, আজব কাকতাড়ুয়া। তবে তোমরা যে গিয়ে এই কেসে জড়িয়েছ তা জেনে মোটেও অবাক হইনি আমি। রকি বিচের এত কাছে এরকম একটা রহস্যময় কাণ্ড ঘটতে থাকবে আর তিন গোয়েন্দার নেক নজরে পড়বে না, এ কি হয়? হাসল রবিন। ফাইলটা বন্ধ করে রবিনের দিকে ঠেলে দিলেন পরিচালক। কাহিনীটা ভালো লেগেছে আমার। ছবি করা যায় কিনা ভাববো। তবে কয়েকটা প্রশ্নের জবাব জানা দরকার। যেমন ধরো, ব্রড আর নরিটা কি করে একজন ইংরেজ লর্ডের মতো সম্মানিত লোকের কাছ থেকে প্রশংসাপত্র আনাতে পারলো? ওদের আসল নাম নিউম্যান নয় স্যার, জবাব দিল কিশোর। আসল নাম ক্লাইভ। তাই নাকি? হ্যাঁ, রবার্ট ক্লাইভ। তার স্ত্রীর নাম ডালিনা ক্লাইভ। জন্ম এভেলিন বেলরিজে। অনেক ছদ্মনাম রয়েছে ওদের। চুরি করার লম্বা আন্তর্জাতিক রেকর্ড রয়েছে। ইংল্যান্ড থেকে প্লেনে করে আসছিল দুজনে। পরিচয় হয় আরেক দম্পতির সঙ্গে, আসল নিউম্যান দম্পতি, ইংরেজ লর্ডের বাবুর্চি আর খানসামা। অনেক দিন কাজ করে অবসর নিয়ে চলছিল ফ্লোরিডায় বাকি জীবন কাটাতে। নিউ ইয়র্কে প্লেন বদল করে ওরা। ওদের সঙ্গে কথা বলে এটা বুঝে ফেলেছে ক্লাইভ যে আমেরিকায় কোনো বাড়িতে কাজ করার জন্য রেফারেন্সের দরকার হলে নিউম্যানদেরকে সেটা অবশ্যই দেবেন লর্ড কপারফিল্ড। পরে কাজে লাগতে পারে ভেবে লর্ডের নাম ঠিকানা লিখে রেখে দিয়েছিল সে। চলে এসেছিল লস অ্যাঞ্জেলেসে। তখন কিংবা তার আগে থেকেই হয়তো মসবি মিউজিয়াম লুট করার প্ল্যান করে ফেলেছে ওরা। সময় নষ্ট করেনি। ইংল্যান্ড থেকে আসার হপ্তাখানেক পরেই চলে গেল বেভারলি হিলের এমপ্লয়মেন্ট এজেন্সিতে। পুলিশ চেক করে দেখেছে ওয়াগনার হাউসে আসার আগে কয়েকটা চাকরির অফার ফিরিয়ে দিয়েছে ক্লাইভ দম্পতি, অবশ্যই নিউম্যানদের ছদ্মবেশে। ওগুলোর বেতনও ছিল ওয়াগনার হাউসের চেয়ে অনেক বেশি। তার মানে, পরিচালক বললেন, ওরা অপেক্ষাই করছিল ওয়াগনার হাউসে ঢোকার জন্যে। ভাগ্য ভালো, তাড়াতাড়ি পেয়ে গেছে। বছর খানেকও অপেক্ষা করতে হতে পারতো ওদের। মিসেস রোজারিও চাকর বাকর বেশি তাড়াতো বলেই এত জলদি পেয়ে গেছে। শুধু মসবি হাউসে লুট করার আশায় বসে থাকেনি ক্লাইভেরা। কিশোর বলল, লস অ্যাঞ্জেলেসের অনেক বাড়ির ঠিকানা জোগাড় করেছে যেগুলোতে লোক দরকার, আর ওসব জায়গায় চুরি করারও অনেক জিনিস আছে।
এই যেমন অলংকার, ছবির মতো দামি দামি জিনিস। মাথা দোলালেন পরিচালক। এরকম লিস্ট রেখে আরেকটা ভুল করেছে, তবে অপরাধীরা ভুল করে বলেই ধরাও পড়ে। লিস্ট করার আগেই অবশ্য আরেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিল ওরা। লর্ড কপারফিল্ডকে ফোন করেছে রেফারেন্স জোগাড়ের জন্য। যদি আসল নিউম্যানেরা ফোন করতো কোনো কারণে, তাহলে এজেন্সি যে ফোন করেছিল তাকে সেটার ব্যাপারে কৌতূহলী হয়ে উঠতে পারতেন তিনি। উঠেছেন, ওরকম ব্যাপার ঘটে গেছে। মিউজিয়ামে যেদিন চুরি হয়েছে তার আগের দিন এজেন্সিকে ফোন করেছিলেন লর্ড। এজেন্সি সঙ্গে সঙ্গে মিসেস রোজারিওকে ফোন করে সাবধান করে দিয়েছে যে নিউম্যানদের ব্যাপারে সন্দেহ আছে, ওরা আসল লোক নাও হতে পারে। তিনি বলে দিয়েছেন, না হলে নেই, তাতে কিছু এসে যায় না। এরকম কাজের লোক আর জীবনে পাননি। লোক যেই হোক, কাজ পেলেই তিনি খুশি। দুর্ভাগ্য মহিলার, পরিচালক বললেন। একেবারে কুক্ষিগত করে ফেলেছিল তাকে শয়তান লোকগুলো। নিজের দুর্ভাগ্য নিজেই টেনে এনেছেন, বেশি লোভ করতে গিয়ে। নইলে পঙ্গু সাজার কি দরকার ছিল? মহিলার জন্য সত্যি দুঃখ হয়। সান্তা বারবারায় পুলিশ তাকে ধরেছে। পেট্রোল ফুরিয়ে গিয়েছিল, টাকা পয়সা সঙ্গে নিতে পারেননি। পেট্রোল কেনার জন্য পাম্পে একটা আংটি দিতে চেয়েছিলেন। সন্দেহ হলো ওদের মহিলার আচরণে। পুলিশকে ফোন করলো ওরা। কি শাস্তি হবে কিছু বলেছে পুলিশ? জেলে যাবেন না, বয়সটা তাকে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তার জন্য একজন উকিলও ঠিক করেছে, লিজা ওয়াগনার। বদমেজাজি কোনো সন্দেহ নেই, তবে মনটা খুবই ভালো মেয়েটার। প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, মিসেস রোজারিওর জন্য মনই খারাপ হয়েছে তার। হ্যাঁ, ভালো মেয়ে, বোঝাই যাচ্ছে। কাকতাড়ুয়ার এই ব্যাপারটা অনেক বদলে দিয়েছে লিজাকে। ঠিক করেছে আর ইউরোপে ফিরে যাবে না, চ্যাপারাল ক্যানিয়নেই বাস করবে। নতুন করে চাকর বাকর জোগাড় করে নেবে, বাড়ির দেখাশোনার ভার নিজেই নেবে। সময় কাটাবে নানা রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে। ইতিমধ্যেই কথা বলে ফেলেছে UCLL এর মেডিকেল সেন্টারের সঙ্গে। ভলেন্টিয়ারের কাজ করতে চায়। পাগলামি সেরে যাচ্ছে আর কি। তবে একটা ব্যাপার এখনো একই রকম রয়েছে, বদলায়নি। মুসা বলল। পোকামাকড় এখনো দেখলে ঘাবড়ে যায়। মৌমাছি দেখে সেদিন যা চিৎকার শুরু করেছিল, পোকামাকড়ের ভয়টা কোনোদিনই যাবে না ওর। ভালো কথা মনে করেছো। হাত তুললেন পরিচালক। ডক্টর রেন, তার কি অবস্থা? এখনো ওখানেই আছেন? আছেন, কিশোর বলল। পিঁপড়ে নিয়ে গবেষণায় ব্যস্ত। পাহাড়ে পাহাড়ে ঘোরেন আর জন ডিলনকে আবার পুলম্যান হিসেবে চাকরিতে বহাল করেছে লিজা। ভেরি গুড, খুশি হলেন মিস্টার ক্রিস্টোফার। চমৎকার একটা উপন্যাসের হ্যাপি এন্ডিং এর মতো। তবে রহস্য কাহিনী তো একটু অন্যরকম। যাই হোক, বেশ মজার গল্প। গল্পটার নতুনত্ব আছে। ঠিক বলেছেন স্যার, মুসা বলল। ওরকম পাজি কাকতাড়ুয়ার পাল্লায় জীবনে পড়িনি, কোনোদিন আর পড়তেও চাই না। ভাগ্যিস ওটা মানুষের কাজ, ভূত প্রেতের নয়। ভূতের ভয়টা তোমার এখনো গেল না, এত কারাটে আর জুডো শিখেও। ওগুলো স্যার মানুষের উপর খাটানো যায়, ভূতের গায়ে লাগে না। বেশি বাড়াবাড়ি করতে গেলে ঘাটটা মটকে দেবে। ওরকম করে মরার চেয়ে ভয় পেয়ে বেঁচে থাকাও অনেক ভালো। যা বলেছ। মুসার দর্শন শুনে না হেসে পারলেন না মিস্টার ক্রিস্টোফারের মতো গম্ভীর মানুষও। রবিন আর কিশোরের মুখেও হাসি। আর এরই সাথে শেষ হচ্ছে নিশাচর ভলিউম 16 থেকে। পরবর্তী গল্প হচ্ছে দক্ষিণের দ্বীপ। দক্ষিণের দ্বীপ আমাদের এই চ্যানেলের সর্বপ্রথম প্রকাশিত গল্প। যারা শোনেননি তারা শুনে নেবেন, আর এরপরের পরবর্তী গল্পের জন্য অবশ্যই সাথে থাকবেন। গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।